না, ঠিক আমার নামটা চেঞ্জ করলাম। আচ্ছা, আমি মনে হয় রকিবের লিঙ্ক দিয়ে ঢুকে গেছি। একই লিঙ্ক দিয়ে ঢুকছি। আচ্ছা, যাই হোক, অসুবিধা নাই। ইয়ে করে দিই। হ্যাঁ, আমরা শুরু করে দিই, হ্যাঁ। আহ আসসালামু আলাইকুম সবাইকে। আহ আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি বেসিক ডাটা সায়েন্স প্রবলেম সলভিং এর ওয়েবিনারে। বাংলাদেশ এআই অলিম্পিয়াডের পক্ষ থেকে আমরা এই আয়োজন করছি। বাংলাদেশ এআই অলিম্পিয়াড হচ্ছে পাওয়ার্ড বাই রিপজেট এবং স্পন্সর্ড বাই রেল স্টেশন 23 ইন্টেলিজেন্স মেশিন, আমাদের অনলাইন পার্টনার রকমারি ডট কম। তো আমরা বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক হচ্ছে এআই অলিম্পিয়াডের বাংলাদেশের পোস্ট। তো আমরা অনেকে যারা ইতিমধ্যে জয়েন করেছেন, আপনারা অনেকে জানেন যে আমরা গত বছর থেকে আন্তর্জাতিকভাবে এআই অলিম্পিয়াড শুরু হয়েছে এবং গত বছর থেকে বাংলাদেশও এআই অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে, বাংলাদেশেও আয়োজন করছে। গত বছর আমরা খুব স্বল্প সময় পেয়েছিলাম, সেই কারণে আমরা তেমন প্রস্তুতিও নিতে পারিনি, সেইভাবে আমরা অর্গানাইজ করতে পারি নাই। এবারও আমরা একটু বিলম্ব করে ফেলেছি, কিন্তু তাও আমরা আশা করি যে আমরা এটা শুরু করতে পেরেছি। ফেব্রুয়ারি 2 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের 2025 সালের কার্যক্রম শুরু হয়েছে। এই বছর আমরা একটু জোর দিচ্ছি অনেক, আমাদের যারা পার্টিসিপেন্ট তারা যেন ভালোভাবে প্রস্তুতি নিতে পারে এবং প্রস্তুতির ক্ষেত্রে তাদের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো যেন তারা অতিক্রম করতে পারে। ইতিমধ্যে আজকে আমরা আমার একটা সভাও করেছি, যেখানে আমরা আমাদের ওয়েবসাইটটাকে আরো কিভাবে রিসোর্সফুল করা যায় সেই জন্য কাজ শুরু করেছি। আমরা আশা করছি যে আগামী 1-2 দিনের মধ্যে আমাদের ওয়েবসাইটে আমরা অনেকগুলো লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিতে পারবো, যেখান থেকে আমাদের শিক্ষার্থীরা যোগ দিতে পারবে। আজকে, এর আগে গতদিন আমরা একটা ওয়েবিনার করেছিলাম, যেটার বিষয়বস্তু ছিল মূলত কিভাবে ক্যাগল ব্যবহার করতে হয়, ক্যাগল দিয়ে কিভাবে কাজ করতে হয়। আজকেও আমরা সেখানে চলে যাব। আজকে আমাদের সঙ্গে আমাদের রিসোর্স পার্সন হিসেবে রয়েছেন রাকিবুল হাসান। রাকিবুল হাসানকে আপনার অনেক হয়তো ছবি দেখলে চিনবেন, অনেকে তার চেহারা ছবি ইত্যাদি ফেসবুকে দেখেন হয়তো। তবে উনি একজন প্রকৌশলী। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে উনি এআই নিয়ে প্রচুর কাজ করেন এবং বাংলা ভাষায় তিনি এআই নিয়ে অনেকগুলো বই লিখেছেন। এবং আমাদের সঙ্গে গত বছর থেকে উনি আছেন, শুরু থেকে আমাদের এআই অলিম্পিয়াডের সঙ্গে যুক্ত। তো, রকিব, আপনাকে আমাদের আজকের ওয়েবিনারে স্বাগত জানাই। থ্যাংক আমরা ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আহ, আমরা বেসিক্যালি আজকে যে আয়োজনটা করব, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে একটা বেসিক সায়েন্স, ডেটা সায়েন্সের একটা প্রবলেম, সেটা সলভ করতে হলে এটাকে কিভাবে অ্যাটাক করতে হয়, কিভাবে দেখতে হয়, ফাইনালি এগুলো গিয়ে কিভাবে সলভ করতে হয়, এটাই আমরা আশা করি দেখাবেন আপনাদেরকে। আমরা এটা রেকর্ড করতেছি, আমরা আলটিমেটলি সবগুলো রেকর্ডিংই আমরা পাবলিশ করে দিতে পারবো। তো আমি বেশি সময় নিতে চাই না, আমি এখনই ছেড়ে দিব। আমি যারা এখানে ওয়েবিনারে যুক্ত হয়েছেন, ইতিমধ্যে প্রায় 30 জন যুক্ত হয়েছেন। আমরা এটা রেজিস্ট্রেশনের সিস্টেম রাখি না, আমরা যে সরাসরি আমরা বিভিন্ন পদ্ধতি দেখছি যে কোনটাতে সবার জন্য সুবিধা হয়। এটা কি প্রি রেজিস্ট্রেশন হলে সুবিধা, এটা কি জুমে করলে সুবিধা, নাকি এটা ক্যানভাতে করলে, কনভেতে করলে সুবিধা, এগুলো আমরা বিভিন্ন এক্সপেরিমেন্ট করে দেখবো আরো দুই একটা। তারপর হয়তো আমরা কোনো একটাতে থাকবো। আপাতত আমাদের উদ্দেশ্য, আমি শুধু যারা অংশগ্রহণ করছেন, আপনারা দেখবেন আপনাদের নিচে একটা কিউএ নামে একটা সেকশন আছে। যেমন একজন লিখছে যে এগুলো রেকর্ড করে আপলোড দিলে আরো ভালো হবে। আমরা সেটা জবাব দিচ্ছি, আমরা সেগুলো করবো। একটু মুশকিল হলো যে এখানে বেশিরভাগই তো ভলান্টিয়ার। তো আমরা শুরুতে কিছু কথাবার্তা বলি যেগুলো হয়তো থাকা উচিত না, এটাকে একটু সুন্দর করে এডিট করা দরকার, সেগুলা খুবই জরুরি। তো যাই হোক, তো আমরা আশা করি যে আমরা সেগুলো করব। ওই যে কিউএনএ যেটা লেখা আছে, সেখানে গেলে আপনি প্রশ্ন করতে পারবেন। প্রশ্ন করলে রাকিব হয়তো জবাব দিতে পারবেন, অথবা আমি যদি থাকি তাহলে আমি জবাব দেওয়ার চেষ্টা করবো। তো আমি বলবো যে আরেকটা আছে, সেটা হলো হ্যাঁ, ওখানেই প্রশ্নটা করতে হবে, এখানে সরাসরি। আর যদি মনে করেন যে এটা মুখে বলতে হবে, তাইলে হয়তো আহ এটা একটু জটিল, ওয়েবিনার করা, আমার স্পিকার বানাবো কেন। সো কাজে লিখে প্রশ্নগুলো করতে হবে। আমি আশা করি রকিব সেটা করতে পারবে, আপনাদের জবাব দিতে পারবে। তা আমি বিদায় নেই, আর রকিব আপনার কাছে দিচ্ছি, আপনি আপনার সেশন শুরু করতে পারেন। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ মনির ভাই। থ্যাংক ইউ সো মাচ। তো আপনারা তো আমাকে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, রাইট?
ওকে। সো আজকে আমাদের যে জিনিসটা আহ, আমরা চাই যে ধরো মেশিন লার্নিং বা এআই বা আমরা যে এআই নিয়ে আলাপ করি সব, তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে গিয়ে আসলে এই এআই আমাদের কি জন্য কাজ করবে, আমাদের আসলে এআইটা আসলে কেন আমাদের কাজ করবে সেটা একটু আমাদের বুঝতে হবে যে এআইটা আসলে আমরা কি জন্য কাজ করাতে চাই। তো এখন আমি যে জিনিসটা বলবো যে এআই আমরা ব্যবহার করব একটা প্রবলেম সলভ করতে, মানে এটা এটা আমাদেরকে বুঝতে হবে আগে যে আমরা আসলে এআই ব্যবহার করব একটা প্রবলেম সলভ করতে। যেই প্রবলেমটা আমরা এআই দিয়ে সলভ করা যায় না সেটা করব না, কিন্তু যেই প্রবলেমটা আমরা এআই দিয়ে সলভ করব সেটাই কিন্তু আমাদের পয়েন্ট। তো আমাদের আজকের যে আলাপটা সেটা হচ্ছে গিয়ে আমরা আসলে কিভাবে এআই নিয়ে সামনে কাজ করব, তারপর হচ্ছে কি এআইটা আমরা আসলে কিভাবে আমাদের আহ, কাজে লাগবে, বিশেষ করে ডেটা সায়েন্স দিয়ে আমরা কিভাবে আমরা প্রবলেম সলভ করবো তার একটা বেসিক গাইডলাইন আমি দেব। তো আমরা যদি আজকে যদি যাই আমাদের আমাদের আহ, যে আলাপে, তো সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি আসলে একটা ছোট একটা আহ, আপনাদেরকে দেখাবো যে ছোট একটা জিনিস যে কিভাবে আসলে এআই দিয়ে আমাদের প্রবলেম সলভ করা যায়। তো আমি আসলে এখানে বেসিক কিছু জিনিস দেখাবো যে এআই দিয়ে আসলে কি করা যায় না করা যায়। তো আমি একটা বেসিক ধারণা যে আসলে আমরা এআই নিয়ে কিভাবে কাজ করি না করি সেটার একটা ধারণা আমি এখানে সেট করছি। তো যেখানে দরকার যে আমরা আসলে এআই, অফকোর্স এআই নিয়ে আমরা কথা বলবো, কিন্তু এআই নিয়ে কথা বলার আগে আমার যে জিনিসটা বুঝতে হবে যে আমরা আসলে কিভাবে এই জিনিসগুলোকে আমরা আসলে সামনে নিয়ে আসবো। তো শুরুতেই আমি একটা একটা প্রবলেম স্টেটমেন্ট দিয়ে শুরু করি। কারণ আমাকে যদি ধরা যাক আমি যদি একটা কাজ করতে চাই এবং সেটা যদি মেশিন লার্নিং অথবা ডেটা সায়েন্স, আমি যদি একটা জিনিস বুঝতে চাই তাহলে আমাকে একটা রিয়েল প্রবলেম আমাকে সলভ করতে হবে। আমি যদি রিয়েল প্রবলেম না সলভ করি তাহলে কিন্তু আসলে আমরা বুঝতে পারবো না যে আসলে কিভাবে এই জিনিসটা আমি এটা নিয়ে কাজ করবো। তো আমি এটা কেন বলছি যে মানে আমি 2016-17 সালের দিকে মানে শিকাগোতে গিয়েছিলাম, শিকাগোতে একটা বুট ক্যাম্পে গিয়েছিলাম, যে মেশিন লার্নিং একটা বুট ক্যাম্প। তো ওখানে দ্য ফার্স্ট থিং মানে আমাকে ওরা আসলে আমাদের সাথে আরো অনেকে ছিল, উম, প্রচুর মাইক্রোসফট থেকে ছিল, ফেসবুক থেকে অনেক জায়গা থেকে অনেকে এসেছিল। তো আমাদের কাছে প্রথম যে জিনিসটা আমাদেরকে ওনারা বুঝিয়েছেন যে হাউ টু সলভ এ প্রবলেম অ্যান্ড হোয়াট ইজ দ্য গেটওয়ে প্রবলেম, অ্যান্ড দে হ্যাভ টট আস টাইটানিক প্রজেক্ট। তো টাইটানিক প্রজেক্টের রিয়েল সিনিয়রিটি কি, সেটা হচ্ছে গিয়ে এপ্রিল 15 তারিখে 1912 সালে হচ্ছে গিয়ে টাইটানিক যখন মানে ইংল্যান্ড থেকে যখন আমেরিকা যাওয়ার সময় কিন্তু ও আসলে আইসবার্গের সাথে বাড়ি খায়, আইসবার্গের সাথে বাড়ি খেয়ে কিন্তু ও মানে পুরো ইট ইট স্যাঙ্ক, মানে এটা হচ্ছে গিয়ে পুরো ডুবে যায়। তো ডুবে গেলে এখানে কিন্তু 2224 জন প্যাসেঞ্জারের মধ্যে 1502 জনই মারা যায়। মানে এটা হচ্ছে গিয়ে একটা ইনিশিয়াল আমাদের আলাপ যে 2224 জনের মধ্যে 1502 জন মারা যায়। সো আই এম জাস্ট টেলিং ইউ দ্য রিয়েল সিনিয়র। এবং আমরা এখন যেটা নিয়ে আমরা বলছি যে অ্যাকচুয়ালি এই 1912 সালে আসলে আমাদের যে 1502 জন যে মারা গেছে আউট অফ 2224 জন, এখন আমি আপনাকে বলবো যে ঠিক আছে আমি এখান থেকে আমি আপনাদেরকে 900টা আহ, মানে প্যাসেঞ্জারের ডাটাবেজ দিব। সেই 900টা প্যাসেঞ্জার ডাটাবেজের মধ্যে আপনার নাম থাকবে, বয়স থাকবে, টিকিট নাম্বার থাকবে, কোথা থেকে সে উঠেছে, তার সে কি তার প্যারেন্টস সে সাথে আসছে নাকি তার সাথে তার চিলড্রেন আছে, এগুলো সব আমি আপনাকে ডেটা দিব। তো এখন এই ডেটার মধ্যে যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আমি 900 ডেটার মধ্যে বলে দিব যে 900 ডেটার মধ্যে উনি বেঁচে গেছেন না মারা গেছেন, উনি বেঁচে গেছেন না মারা গেছেন। এখন আমি যদি আপনাকে আর একটা ডাটা সেট দিই যে চারশো চারশো
জন্য একটা ডেটা সেট দিই, যেই ডেটা সেটে আমি সব ডেটা দিব, নাম দিব, বয়স দিব, জেন্ডার দিব, সোশিও ইকোনমিক ক্লাস দিব, কোন কেবিনে সে উঠছে, কিন্তু সেখানে উনি বেঁচে গিয়েছিলেন নাকি উনি মারা গেছেন, বেঁচে গিয়েছিলেন নাকি মারা গেছেন, এটা আমি আপনাকে দিব না। তাহলে কি প্রেডিক্ট করা যাবে যে উনি আসলে ফাইনালি ওই 400 জনের মধ্যে কে কে বেঁচে গিয়েছিলেন বা কে কে মারা গেছেন? সো এটাই হচ্ছে কি আজকের আলাপ, যে আমরা এই জিনিসটাই আমরা বলবো যে আমি আপনাকে একটা ডেটাবেস দিব, যে ডেটাবেসটা ট্রেন ডট সিএসভি, সিএসভি হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু, একটা এক্সেল ফাইলে খোলা যায়, যে কোনো এক্সেলে খোলা যায়। ওখানে কিন্তু আপনারা দেখবেন যে 891টা প্যাসেঞ্জারের নাম আমরা দিব, যেখানে উনি বেঁচে গেছেন না মারা গেছেন সেটা আমি বলবো। এবং তার সাথে আমরা আবার আপনাকে টেস্ট করার জন্য আমি আপনাকে 418 জন প্যাসেঞ্জারের নাম দিব, যেখানে হচ্ছে কি তার উনি বেঁচে গেছেন না মারা গেছেন সেটা কিন্তু আমি আপনাকে দিব না। এখন আমাকে বের করতে হবে হু উইল সার্ভাইভ অ্যান্ড হু উইল নট, বেসড অন দ্য ডেটা, যে নাম, বয়স, জেন্ডার, সোশিও ইকোনমিক ক্লাস, এগুলো নিয়ে। তো এটা হচ্ছে কি দিস ইজ মাই প্রবলেম, আই ওয়ান্ট টু সলভ ইট, আর ইউড অলসো ওয়ান্ট টু সলভ ইট। সো এখন আমরা যদি ট্রেন ডেটা সেটটা দেখি, যে ডেটা সেটের মধ্যে প্যাসেঞ্জার আইডি আছে, যে প্যাসেঞ্জার আইডিতে হচ্ছে গিয়ে 1 2 3 4 5 6 এগুলো দেওয়া আছে, এবং উনি কি বেঁচে গেছিলেন না মারা গেছেন। 0 মানে হচ্ছে কি উনি মারা গেছেন, 1 মানে হচ্ছে কি উনি বেঁচে গিয়েছিলেন। কারণ ব্যাপারটা হচ্ছে যে আমরা মেশিন লার্নিং মডেল গুলোতে কিন্তু আমরা একটা জিনিস দেখবো যে মেশিন লার্নিং মডেল কিন্তু সে কিন্তু নাম্বার নিতে পারে, মানে নাম্বার, যেহেতু মেশিন কম্পিউটার কিন্তু নাম্বার নিতে পারে, সে কিন্তু ক্যাটাগরি নিতে পারে না বা নাম টাম ওভাবে নিতে পারে না, সে কিন্তু সবকিছুই একটা নাম্বারে নেয়। তো ওই জন্য সার্ভাইভড 0 and 1, 1 হচ্ছে কি বেঁচে গিয়েছিলেন, 0 হচ্ছে কি উনি মারা গিয়েছিলেন। তারপর নাম, তারপর হচ্ছে কি ওনার জেন্ডার, মহিলা না পুরুষ, তার বয়স, সিবলিং স্পাউস। এটাকে সিবলিং স্পাউস বলছি কারণ সিবলিং স্পাউসটা হচ্ছে এরকম যে আহ, যিনি যাচ্ছেন তার সাথে তার ভাই বোন অথবা তার ওয়াইফ অথবা হাজবেন্ড। এখানে যদি ধরা যাক এখানে তিনজন দেখছি, তিনজন, তার হচ্ছে কি উনি উনি আছেন এবং উনার সাথে, মানে 0 মানে হচ্ছে কি উনার সাথে কেউ নাই, উনি একলা। কিন্তু 3 মানে হচ্ছে কি ওনার সাথে আরো তিনজন, তিনজন হয় ভাই বোন অথবা স্পাউস, মানে হচ্ছে কি তার হাজবেন্ড অথবা ওয়াইফ। আমরা বুঝতে পারছি যে এখানে বা এখানে হচ্ছে গিয়ে সিবলিং আছে এবং হচ্ছে তার পাশাপাশি স্পাউস আছে। প্যারেন্টস চিলড্রেন মানে হচ্ছে গিয়ে প্যারেন্ট এবং চিলড্রেন, মানে ওনাদের যেমন কোনো বাবা মা তাদের সাথে যায়নি এবং চিলড্রেনও কিন্তু তাদের সাথে ছিল না। এবং এখানে দুই দুই যেহেতু তার হচ্ছে গিয়ে ওনার সাথে তাদের তার বাবাও ছিল এবং তার চিলড্রেনও ছিল আর কি, অথবা তার দুইটা চিলড্রেন ছিল। টিকিট নাম্বার, কত টাকা দিয়ে ফেয়ার ছিল, মানে কত টাকা দিয়ে উনি টিকিটটা কিনেছিল, এবং ফাইনালি কেবিন নাম্বার কত, সেটা আমরা আসলে এখানে রেখেছি। কেবিন নাম্বারটা এখানে কত কেবিন নাম্বার, কারণ এখানে কিন্তু অনেক জায়গায় কিন্তু কেবিন নাই, কারণ আসলে সবাইকে তো কেবিন দেওয়া যাবে না। সো যারা থার্ড ক্লাস বা তাদেরকে কিন্তু সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস, সবার কিন্তু কেবিন নাই, শুধু কেবিন কিন্তু আলাদা আলাদা। আর এমবার্ক মানে হচ্ছে গিয়ে কোন কোন জায়গা থেকে উনি উঠেছিলেন, তার মধ্যে একটা হচ্ছে গিয়ে শার্লবার্গ, হচ্ছে গিয়ে সি হচ্ছে চার্লসটন, আর হচ্ছে কুইন্সবার্গ, এরকম তিনটে জায়গা থেকে ওনারা উঠেছেন। তো এটা হচ্ছে গিয়ে ট্রেন ডাটা। এবং যেই ডাটাটা আমি একটু আগে বললাম যে সার্ভাইভড, পি ক্লাস, প্যাসেঞ্জার ক্লাস, সেক্স মানে হচ্ছে জেন্ডার, তারপর হচ্ছে গিয়ে বয়স, তারপর হচ্ছে গিয়ে সিবলিং স্পাউস, তারপর হচ্ছে প্যারেন্টস চিলড্রেন, টিকিট নাম্বার, ফেয়ার, আমরা যদি বলি যে ফেয়ার কত ছিল, তারপর হচ্ছে কি কেবিন, তারপর হচ্ছে যে আহ, ওই যেখান থেকে কোথা থেকে উঠছিলাম যে
শারবার্গ থেকে, কুইন্সটাউন থেকে, এবং এস হচ্ছে গিয়ে সাদাম্পটন থেকে তারা আসলে উঠেছিল আর কি, যেহেতু সেটা ইংল্যান্ড থেকে যাচ্ছিল আমেরিকাতে। সো এখন যেই ডাটাটা আপনাকে দিব সেটা হচ্ছে গিয়ে প্যাসেঞ্জার যে আইডিটা আছে সেখানে দেখেন ওর 891, তো তার হচ্ছে 892 থেকে শুরু হয়েছে এখানে। প্যাসেঞ্জার ক্লাস, নেম, জেন্ডার, এজ, সিবলিং স্পাউস, প্যারেন্টস চিলড্রেন, টিকিট, ফেয়ার, কেবিন, এমবার্ক। তার মানে হচ্ছে কি এখানে দেখেন, এখানে কিন্তু একটা জিনিস নাই, সেটা হচ্ছে গিয়ে সার্ভাইভড, সার্ভাইভ কলামটা নাই। তার মানে হচ্ছে গিয়ে সার্ভাইভ কলামটা না থাকাতে মানে আমাকে এই টেস্ট ডেটা দিয়ে কিন্তু আমাকে বের করতে হবে যে এই ধরা যাক আহ, আম, উনি উনি কি আসলে বেঁচে গিয়েছিলেন নাকি আসলে মারা গেছেন, বা উনি আসলে বেঁচে গেছেন না মারা গেছেন। তো এটা একটু আসলে ফিগার আউট করতে হবে যে আসলে আমার তো এখানে ডাটার মধ্যে যেহেতু সার্ভাইভ নাই, তার মানে হচ্ছে গিয়ে দ্য প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে গিয়ে এখানে ফাইনালি কে আহ, বেঁচে যাবে বা কে মারা যাবে। তো এটাই হচ্ছে কি পয়েন্ট, যে আসলে দিন শেষে আমরা ওটাই ফিগার আউট করার চেষ্টা করবো যে আসলে দিন শেষে কে কে বাঁচবে অথবা কে কে মারা যাবে আর কি। এবং এখানে আমরা যেটা আগে দেখিয়েছি যে ট্রেন ডেটা সেটে কিন্তু সার্ভাইভ কলামটা আছে। সো এই ডেটা দিয়ে আমরা যখন আমার মডেলকে ট্রেন করব, করার পরে তারপরে ফাইনালি আমাকে টেস্ট যে ডাটা সেট আছে এখান থেকে কিন্তু আমরা বের করব যে আমার দরকার হচ্ছে কি এখান থেকে বের করা যে সার্ভাইভ কলামটা আমি এখানে নতুন করে একটা প্রেডিকশন করব। প্রেডিকশনে আমি সার্ভাইভ কলামটা এখানে আমরা দেখানোর চেষ্টা করছি সার্ভাইভ কলামে কে কে জিতেছে। সো দিস ইজ হোয়াট ইট ইজ। আমার কাছে মনে হচ্ছে যে এটা দিয়ে আমরা আমরা শুরু করতে পারি। এখন আমি আপনাদেরকে আম, যেটা বলেছি যে হাতে কলমে মেশিন লার্নিং যে বইটা, এটা হচ্ছে সেই লাল বইটা যেখানে আসলে আমরা মানে ক্যাগল দিয়ে কিভাবে কাজ করতে হয়, ক্যাগলে আসলে কিভাবে জিনিসটা কাজ করে সেটা আসলে আমরা এখানে দেখিয়েছি। যেমন আহ, আমি যদি বলি এই বইটাতে হচ্ছে গিয়ে শুরুতে কিছু আহ, গল্প ছিল যে কিভাবে আসলে ডেটা নিয়ে কাজ করা যায়, এবং সেখানে ক্যাগল কম্পিটিশনের কথা এখানে বলা আছে যে ক্যাগল কম্পিটিশন আসলে কিভাবে পার্টিসিপেট করতে হয়, কেন গুগল ক্যাগলকে কিনেছিল, ক্যাগলে আহ, কেন একটা প্রজেক্ট দিয়ে শুরু করা যায় সেটা একটা ব্যাপার, এবং দিন শেষে কোন প্রজেক্ট দিয়ে শুরু করব সেটা একটা জিনিস। আবার আর প্রোগ্রামিং এনভায়রনমেন্ট দিয়ে শুরু করবো নাকি পাইথন দিয়ে, যেহেতু আমাকে অর্গানাইজার বলেছেন যে ওনারা পাইথন দিয়ে শুরু করতেছেন, সো আমি আসলে এটাকে পাইথন দিয়ে এটাকে আমি করে দেখাবো। এবং সেই একই জিনিস এই পাইথন দিয়ে টাইটানিক প্রজেক্টটা কিভাবে করতে হয় সেটা এখানে দেখিয়ে দিয়েছি। এবং আমি আসলে কেন আর্ট দিয়ে এই বইটা শুরু করেছিলাম, যে আর্ট দিয়ে আসলে পাইথনে যে জিনিসটা আম, করা যায় আর্ট দিয়ে খুব ফাস্ট করা যায়। মানে আর এর লার্নিং কার্ভ হচ্ছে খুব ইজি, কিন্তু পাইথন ভালো, কিন্তু পাইথনের যে জিনিসটা হচ্ছে যে এর লার্নিং কার্ভ একটু শুরুতে স্টিপার, বিকজ পাইথন তো শুধুমাত্র মেশিন লার্নিং না, পাইথন ইজ এ গ্রেট ল্যাঙ্গুয়েজ টু বি ইমপ্লিমেন্টেড ইন এভরিওয়্যার। সো এই জন্য আমরা মনে করি যে পাইথন কাইন্ড অফ লাইক ইট ইজ গুড যে কোনো একটা প্রজেক্টের জন্য। তো আসলে এখন আমরা যদি এভাবে আসি যে আমরা এই টাইটানিক প্রজেক্টে আমরা যেতে চাই, তো এর আগে আমি আসলে যেটা আপনাদের জন্য আমি একটা ছোট্ট একটা অ্যাকাউন্ট আমি করেছি, এবং অ্যাকাউন্টের মধ্যে আমি ক্যাগলে জাস্ট ক্যাগল.কমে আপনারা যদি রেজিস্টার করেন তাহলে ক্যাগল.কমে আপনারা এরকম একটা ইয়ে পাবেন। এবং এখানে আমি মনে করি যে ক্যাগলে অনেক কিছু শেখার জায়গা আছে। তা আমি যদি আপনাকে একটু দেখাই ক্যাগলে, ক্যাগলে কিন্তু আহ, আমি মনে করি যে টু লার্ন পাইথন, পাইথনের জন্য কিন্তু ক্যাগলে যে শেখার জন্য পাইথনের যে জিনিসগুলো এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্টটা কিন্তু খুবই খুবই
মজার এনভায়রনমেন্ট, এবং অ্যান্ড ইউ ক্যান রান ইউর কোড সরাসরি। আপনি কিন্তু এখান থেকে ইউ ক্যান রান ইউর কোড। এটা একটা খুব মজার একটা জায়গা আর কি। ইউ ক্যান লার্ন লট অফ থিং। সো আমি এটাই বলছি যে আসলে ক্যাগলে কিন্তু অনেক কিছু শেখার জায়গা আছে। এবং আমরা যদি এখানে যে কোনো জিনিস, যদি এক্সারসাইজ দেখি, আবার এর এর মধ্যে আমি যদি বলি না এখানে পাইথন কিভাবে শুরু করা যায়, বা আমি যদি কোর্স একদম শুরু থেকে কোর্স আমি করতে চাই, সেটাও কিন্তু এখানে আছে। সো এই জন্য বলছি যে এগুলো আহ, মানে শেখা খুব সহজ। তো এখন আমি যদি আজকের ব্যাপারটাতে আসি, যে আমি আসলে টাইটানিক প্রজেক্টে আমি শিখতে চাই, টাইটানিক প্রজেক্টে আমি কিভাবে কাজ করবো। সো এইটা হচ্ছে কি টাইটানিক প্রজেক্ট। সো টাইটানিক প্রজেক্টে এর আগে আমি বলেছিলাম যে এই টাইটানিক প্রজেক্টের ডেটাটা কি, মানে এখানে কিন্তু ওরা বলেছে যে হোয়াট ইজ দ্য প্রবলেম, এবং কিভাবে এই কাজটা করতে হয় সেখানে এটা কিন্তু চমৎকারভাবে বলছে যে কিভাবে প্রেডিকশন সাবমিট করতে হয়, এবং কিভাবে এখানে এগুলো নিয়ে কাজ করতে হয়। সো এটা আসলে খুব খুব একটা ইজি জিনিস করার জন্য। সো এটা আসলে আর এবং পাইথন দুইজনের জন্য কিন্তু এটা খুব ইজি একটা জিনিস টু বি ওয়ার্কড অন। সো দিস ইজ ক্যাগল। অ্যান্ড আমরা যদি এখান থেকে ডাটাতে যাই, তাহলে ডাটাতে গেলে কিন্তু আমাকে খুবই অল্প একটা ডাটা সাইট, মানে মাত্র 93 কিলোবাইট। এখানে হচ্ছে ট্রেনিং, হচ্ছে train.csv, আর টেস্ট.csv। এবং এখানে কিন্তু সার্ভাইভাল কি 0 and 1 টিকিট, যেটা আমি এর আগে দেখিয়েছি, এরকম একটা জিনিস। সো প্যাসেঞ্জার ক্লাসে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এটা কিভাবে হয়, বিভিন্ন রকম। তো এখানে উই ক্যান অ্যাকচুয়ালি টেস্ট এবং যে ট্রেন এই ডেটা সেটটা কিন্তু আমরা ডাউনলোড করতে পারি, এবং ডাউনলোড করে কিন্তু আমরা এখানে দেখতে পারি যে এখানে আসলে কি হচ্ছে। সো দিস ইজ দ্য থিং হোয়াট উই আর সেইং, যে এটা আসলে সম্ভব। তবে আমি আসলে যেটা সবার আগে আমি দেখাতে চাবো, যে দিস ইজ দ্য কাইন্ড অফ লাইক আমার গিটহাব পেজ। এবং এই গিটহাব পেজে কিন্তু এই সব কিছু করে দেওয়া আছে এই কারণে যে এখানে এমএল ট্রেনিং যেটা আছে, এমএল ট্রেনিং যেটা আসলে আমি বললাম যে দিস ইজ দ্য বুক। এই বইয়ের পুরো কোড কোড বেজ আসলে দেওয়া আছে এখানে। তো আসলে এই কোড বেসটা যদি আমরা যদি এখানে দেখি, আহ, এখানে এমএল ট্রেনিং আছে। এমএল ট্রেনিং এর মধ্যে আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আমার এখানে এমএল ট্রেনিং এ এমএল ওয়ার্কবুক আছে, পাইথন দিয়ে করা আছে, আর দিয়ে করা আছে। সো আসলে আমরা এই জিনিসটা পাইথন দিয়ে কিন্তু আর দিয়ে করা যাবে। আরেও কিন্তু এরকম বিভিন্ন জিনিস আছে। আবার এখানে এমএল ওয়ার্কবুকের মধ্যেও কিন্তু এখানে আর দিয়ে করা যায়, এবং আর দিয়ে করাটা খুবই ইজি। এবং এটা এটা আসলে আমরা দেখব। তবে আমি যেটা মনে করি যে এখানে আমি পাইথন দিয়ে আসলে আহ, যেটা জিনিস সেটা আমি করে দেখাবো। আজকে আমি যে জিনিসটা আপনাকে বলতেছি, যে ধরা যাক পাইথনের যে জিনিসটা, এই ফাইলটা এই ফাইলটা যদি আমাকে চালাতে হয়, এই ফাইলটা তাহলে হচ্ছে গিয়ে আমি যদি দিস ইজ দ্য ফাইল, আমরা পাইথন প্রজেক্টটা আমরা এখানে টাইটানিক দিয়ে কিন্তু করা সম্ভব। তো আমি আসলে এটা এখানে দেখাচ্ছি। তো আমি এক্সারসাইজটা শুরু করবো এখন, কিন্তু শুরু করার আগে আহ, এই পর্যন্ত আহ, কারো কোনো ডাউট আছে, মানে কারো কোনো এই এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে?
ওকে, আমি একটা প্রশ্ন পেয়েছি যে হোয়াট ইজ আর অ্যান্ড আদার অল্টারনেটিভ ইউ মেনশন টু পাইথন। আসলে আর হচ্ছে গিয়ে খুবই একটা বেসিক জিনিস, যেটা শিখতে খুব অল্প সময় লাগে। আমি যেমন আমার মেশিন লার্নিং যে রাস্তাটা, আই স্টার্টেড উইথ আর, এবং আর দিয়ে হচ্ছে কি মেশিন লার্নিংটা শেখাটা মানে আন্ডারস্ট্যান্ডিং বিকামস ভেরি গুড। আমি মনে করি যে এটা আন্ডারস্ট্যান্ডিং জিনিসটা খুব ইজি হয়, এই কারণে যে আহ, আমি যদি এভাবে বলি যে আসলে আর হচ্ছে গিয়ে ইট ওয়াজ মেন্ট, মানে এটা আর কে বানানো হয়েছে আহ, এর জন্য, মেশিন লার্নিং এর জন্য। মানে আর ওয়াজ মেন্ট ফর স্ট্যাটিস্টিক্যাল লার্নিং, এবং আর ওয়াজ মেন্ট ফর স্পেসিফিকলি মেশিন লার্নিং। এবং সেই জন্য আসলে আমি আর্ট দিয়ে শুরু করেছি, বিকজ এখানে স্টিপার লার্নিং কার্ভ কম, মানে আর্ট দিয়ে শেখাটা খুবই খুবই সোজা। কিন্তু এখন যেহেতু সবাই আহ, দুইটা তিনটা ল্যাঙ্গুয়েজ শিখতে চান না, এই জন্য আসলে আমি আর এখানে নিয়ে আলাপ করি না। কিন্তু আর্ট দিয়ে শেখাটা সোজা, বিকজ একটু আগে একটু পরে দেখবেন যে আমি যখন পুরো ব্যাপারটা পাইথন দিয়ে দেখাবো, আর এর পাশাপাশি আর এর কিছু অংশ আমি দেখাবো, যাতে আপনি বুঝতে পারবেন যে আর এ অনেক কিছুই ভেতরে ঢুকতে হয় না শুরুতে, যেটা পাইথনের জন্য শুরুতে আমাকে এই বেসিক ভিতরে ঢুকে ফেলতে হয়, কারণ আদারওয়াইজ আমার আসলে শেখাটা কমপ্লিট হয় না। স্ক্রিন কি স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওকে, গিটহাব লিঙ্কটা হচ্ছে গিয়ে, আমি গিটহাব লিঙ্কটা দেই। ওকে, সো আসলে ক্যাগলের ফুল লার্নিং সেকশন পড়লে কি এইটা বাংলাদেশ এআই অলিম্পিয়াডের জন্য এনাফ হবে কিনা? আসলে এআই অলিম্পিয়াডে যাওয়ার জন্য মানে ইউ হ্যাভ টু হ্যাভ এ প্রপার আন্ডারস্ট্যান্ডিং অন অন এআই। এখন এআইটা আপনারা দেখবেন যে এআই এর জন্য, মানে বিশেষ করে এআই বা মেশিন লার্নিং, এটার জন্য পুরো পৃথিবীতে হচ্ছে গিয়ে গেটওয়ে প্রজেক্ট হচ্ছে গিয়ে টাইটানিক প্রজেক্ট। কারণ টাইটানিক প্রজেক্টে কিন্তু আপনাকে কাইন্ড অফ লাইক একটা গড লেভেলে আনা হয়, যে আপনাকে একটা ডাটা সেট দেওয়া হয়, যেই ডাটা সেটে কিন্তু আমরা দেখছি যে এই ডাটা সেটের মধ্যে, আপনি যদি দেখেন যে এই ডাটা সেটের মধ্যে কিন্তু আমাদের যেই জিনিসটা, যদি দেখি যে এখানে ডাটা সেটের মধ্যে, আমি যদি ফেরত আসি এখানে, আহ, এই ডাটা সেটের মধ্যে কিন্তু আহ, আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেন ডাটা সেট মানে হচ্ছে কি আপনার এখানে সার্ভাইভড কলাম আছে, কিন্তু আসলে টেস্ট ডাটা সেটের মধ্যে সার্ভাইভ কলাম নাই। তার মানে হচ্ছে কি এই সার্ভাইভ কলাম না থাকাতে, তার মানে হচ্ছে ইউ আর কাইন্ড অফ লাইক ইউ আর অ্যাক্টিং এজ এ গড, যে আসলে আপনি এখন এই প্যাসেঞ্জার আইডি 892 থেকে এ পর্যন্ত এদের এদের ফেইট ডিসাইড করবেন যে আসলে কে কে বেঁচে গেছিল, কে কে মারা গেছিল। সো এই যে এআই দিয়ে একটা প্রেডিকশন করতে পারা, এটা হচ্ছে একটা কাইন্ড অফ লাইক একটা ইউ আর সলভিং এ প্রবলেম। সেম জিনিস আপনি যখন সামনে এআই দিয়ে আপনার ধরা যাক রোগ নির্ণয় করবেন, একটা ডিজিজ ইয়ে করবেন, বা দেখেন আমাদের সময় কোভিডের সময় এআই যদি না থাকতো, তাহলে কিন্তু আমাদের এত সহজে আমাদের ভ্যাকসিনেশন আসতে পারতো না। এর আগে আমরা দেখেছি এক একটা মহামারী এসছে, 14-15 বছর গেছে, তারপরে কিন্তু
14-15 বছর পরে কিন্তু মহামারীর সেই ড্রাগ ডিসকাভারি হয়েছে। কিন্তু আমাদের সময় কিন্তু ড্রাগ ডিসকাভারি উইদিন 6 মাসের মধ্যে কিন্তু আমরা ড্রাগ ডিসকাভারি করতে পেরেছি, বিকজ উই কুড ডু সাম প্রেডিকশন। এটাও কিন্তু ইউ আর ডুইং সাম প্রেডিকশন, যে যেখানে কোনো ধরনের নাম, যে শুধুমাত্র বাকি সবগুলো আছে কিন্তু এখানে উনি বেঁচে গেছেন না মারা গেছেন, এটাই কিন্তু আসলে ফিগার আউট করতে হবে, উইচ ইজ লাইক ইউ আর অ্যাক্টিং লাইক এ গড। তো এটা হচ্ছে কি সবচেয়ে একটা বড় একটা উদাহরণ যে হাউ টু প্রেডিক্ট ইভেন কে কখন ভোট দিবে, কাকে ভোট দিবে, সেটাও কিন্তু প্রেডিক্ট করা যায়। আপনি যদি এখন সোশ্যাল মিডিয়া থেকে যদি একজনের পুরো ডেটা নেন, আপনি কিন্তু প্রেডিক্ট করতে পারবেন যে সে আসলে কোন দলের, বা কোন দলে সে ভোট দিবে, বা সে কি ধরনের লোক। বা আমরা অ্যামাজনে যখন কেনাকাটা করি, বা দারাজে যখন কেনাকাটা করি, দারাজ যখন আমাকে বলে যে আপনি মনে হয় এটার সাথে এটা পছন্দ, কারণ কি যে আমি ওই আইটেমটা, একটা আইটেম কিনেছি যার সাথে ওই আইটেমটা মানুষজন সাধারণত কেনে। তার মানে হচ্ছে কি ওইভাবেই কিন্তু দারাজ বুঝতে পারে যে আমি এইটা কিনেছি, সুতরাং এটার সাথে কাপড় ওইটা, ওইটার সাথে ওইটার সাথে। যেমন আমি যদি একটা জুতা কিনি, জুতার সাথে অফকোর্স আমার একটা অন্যান্য জুতার আহ, পালিশ আমি কিনবো, অথবা আমি আহ, যখন ব্রেড কিনবো, ব্রেডের সাথে আমি ডিম কিনবো। এই যে কাপলিং করা, বা এটা ধরা যাক আমি নেটফ্লিক্সে আমি একটা মুভি দেখেছি, তো ওই মুভিটা আর অন্য কে কে দেখছে, এবং তারা আবার কি কি মুভি দেখছে, এবং সেই লোকজন আবার কোন কোন মুভি দেখছে, এই যে কানেক্টিভিটি, দিস ইজ অল এআই। সো ইটস অল আবাউট প্রেডিকশন। সো এখানেও কিন্তু ইউ আর প্রেডিক্টিং হু উইল সার্ভাইভ অ্যান্ড হু উইল নট। এটা যখন আমরা আপনাদেরকে করে দেখাবো, তাহলে আপনি কিন্তু বুঝবেন যে আসলে এই জিনিসটা কিভাবে আহ, সম্ভব। সো আমি, তো আমি আসলে এখন সরাসরি চলে যাই, সরাসরি চলে যাই আহ, আজকের টাইটানিক প্রবলেমটা আমি কিভাবে সলভ করবো। তো আমি আসলে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটার মধ্যে আপনি যদি দেখেন, এই লিঙ্কটা আমি অলরেডি দিয়েছি। তো এই লিঙ্কটার মধ্যে আপনি যদি দেখেন যে এটা আসলে আমি যখন চালাবো, ধরা যাক আমি আসলে প্রথমে আমাকে ডেটা লোড করতে হবে। যে আমি যেমন একটা পান্ডাজ একটা লাইব্রেরি ব্যবহার করছি, যেটা হচ্ছে কি আমরা বলছি যে পান্ডাজ, ইম্পোর্ট পান্ডাজ অ্যাজ পিডি, যাতে আমি পান্ডাস থেকে আমি ডাটাগুলোকে লোড করতে পারি, যে যেভাবে আমরা আসলে ডাটা লোড করি আমাদের মাইক্রোসফট এক্সেলে। এক্সেলে যেভাবে আমি ডাটা লোড করি, তো আমাদের এখানে পান্ডাস হচ্ছে সেরকম একটা ডাটা ফ্রেম লাইব্রেরি, যেখানে আমি দেখতে পারবো খুব ইজিলি। এই জন্য আমি প্রথমে পান্ডা দিলাম। তারপর আমি একটা পিএলটি, একটা পাইপ্লট, পাইথনের একটা প্লটিং একটা লাইব্রেরি আছে, সেটা ম্যাট প্লট লিব থেকে আমরা ইম্পোর্ট করছি অ্যাজ পিএলটি, পাইপ্লট, এটা পাইপ্লটের পিএলটি হিসেবে। তারপরে আমরা এখানে কি করব, এখানে হচ্ছে গিয়ে এসকে লার্ন হচ্ছে গিয়ে সাইকিট লার্ন হচ্ছে গিয়ে আমাদের মেশিন লার্নিং একটা বেসিক, বেসিক একটা লার্নিং। সেখান সেখান থেকে আমি ট্রি ট্রিকে ইম্পোর্ট করছি অ্যাজ এ ডিসিশন ট্রি ক্লাসিফায়ার, যাতে আই ক্যান ডিসাইড যে কে বাঁচবে, কে কে মারা যাবে। সো এখান থেকে কিন্তু আমরা নিচ্ছি, এবং আমরা একটা প্লট ট্রি নিলাম। এটা দরকার, কিন্তু দরকার, এটা আমি আপনাদেরকে দেখাতে চাই যে আসলে কিভাবে সে ডিসিশনটা নেয়। এই জন্য আমি একটা পাইপ মানে প্লট ট্রিটা নিলাম। তো আমি এখন ট্রেইন এবং টেস্ট বলে দুটো হচ্ছে গিয়ে আমার আমার আহ, এই যে পিডি, যেটা হচ্ছে গিয়ে পান্ডাজের, আমি এখান থেকে কিন্তু এই রিড ডট সিএসভি বলে, রিড আন্ডারস্কোর সিএসভি বলে একটা আমি ফাংশন কল করতেছি। এবং ফাংশনটা, যেহেতু আমি এই গুগল কোলাবে কাজ করতেছি, গুগল কোলাবে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে গিয়ে আপনি এখানে যখন যাবেন, এখানে গেলে কিন্তু এই টাইটানিক প্রজেক্ট যেটা আছে সেটা, আমি যদি এটাকে ব্যাক করি, এখানে দেখবেন যে এখানে ক্রিয়েটেড বাই কোলাব, আমি কোলাব এটাতে গেলাম, এটাতে আমি গেলাম, এবং এটাতে গেলে কিন্তু আমার আসলে দেখাবে যে এই জিনিসটা কিভাবে আসলে আহ, মানে কোলাবে চালানো যায়। আমরা আসলে এখান থেকে সরাসরি কোলাবে দেখাবো।
না, ফরেস্ট্রি রিগ্রেসার আমার লাগবে না এই মুহূর্তে। তো আমরা আসলে আহ, এই যে কোলাব, ধরো একটা কোলাব ফাইলে আমি কোলাবটা আমি চালাবো, কারণ গুগল কোলাবটা হচ্ছে গিয়ে একটা কাইন্ড অফ লাইক একটা টুল। আমি কিন্তু গুগল কোলাব সরাসরি কিন্তু আমি এখান থেকে যেতে পারি, collab.google.com, মানে আমি যদি কোলাব কোলাব দিয়ে কিন্তু আমরা যেতে পারি। সো আমরা আসলে এখানে দেখতে চাই যে আহ, কোলাবে কিভাবে আমরা একটা জিনিস চালাতে পারি। এই জন্য বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং, যে আমরা যখনই পাইথনে একটা প্রেডিকশন করব, সেই প্রেডিকশনের মধ্যে কিন্তু আসলে আমরা প্রথমে ডাটাটাকে লোড করতে হবে, লোড করতে পারতে হবে। সো আমি আসলে ডাটাটা লোড করছি পান্ডাস দিয়ে, এবং যখন আমি ট্রেন মানে পিডি দিয়ে করছি তার আগে আমি প্রথমে হচ্ছে কি আমি এটাকে আমি লোড করে নিই, ধরে দেখি আমি এটাকে চালু করে নিই। সো এখন কিন্তু কানেক্টিং টু পাইথন 3 গুগল কম্পিউট ইঞ্জিন ব্যাকএন্ডে তারা আসলে এখানে কম্পিউট অলরেডি কানেক্ট করছে এবং ইনিশিয়ালাইজ এবং কানেক্টেড, এবং এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে যে আমি কতটুকু র্যাম আমি এখানে ব্যবহার করছি। এটা ফ্রি মডেল, যেহেতু ফ্রি মডেলে আমি সিস্টেম র্যাম ব্যবহার করছি, ডিস্ক কতটুকু ব্যবহার করছি সেখানে কিন্তু আমরা এখানে দেখছি। সো এটা আসলে আমরা এখান থেকে দেখতে পারি। তো আমরা আসলে প্রথমটা কিন্তু লাইব্রেরি ইম্পোর্ট করলাম। এখন আমাদের এই যে ট্রেইন.csv এবং টেস্ট.csv যে ফাইলটা আছে, সেই ফাইলটা কোথায় আছে, সেই ফাইলটা আছে কোথায় এটা আমি দেখে আসি। যে আমাদের এই যে আছে এখানে কিন্তু আমাদের ফাইলটা, আমি এমএল ট্রেনিং এর মধ্যে এমএল ওয়ার্কবুক আছে, এমএল ওয়ার্কবুকের মধ্যে হচ্ছে কি আমরা যদি নিচে যাই, এই যে টেস্ট.csv এবং ট্রেইন.csv, আমরা যদি ফাইলটা যদি দেখতে চাই, ধরো দেখি এখান থেকে আমি দেখতে চাই, এখানে কিন্তু আমি ফাইলটা দেখতে পারবো যে প্যাসেঞ্জার আইডি, সার্ভাইভড, পি ক্লাস, নেম, জেন্ডার, সবকিছু কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে কি এখানে এটা 1 দিয়ে শুরু হয়েছে আর কি। সো দিস ইজ দ্য ফাইল ট্রেন.csv, এবং এটা এমএল ট্রেন, এমএল ওয়ার্কবুক ট্রেন থেকে আসছে। সো ইউ ক্যান সি যে আমরা আসলে এটাকে গিটহাব ইউজার কন্টেন্ট থেকে এমএল ট্রেনিং মাস্টার এমএল ওয়ার্কবুক দিয়ে এখান থেকে আমরা লোড করতে পারি। সুতরাং আমি যদি এখানে চালাই, তাহলে কিন্তু সে সরাসরি ওখান থেকে কিন্তু লোড করে ফেললো, অলরেডি কিন্তু এখানে অলরেডি লোড। এখন আমার যে ট্রেন, এই ট্রেনের মধ্যে কি ফাইল লোড হলো সেটা আমি দেখতে চাই। তা আমি আসলে এখান থেকে যে চালাই, তাহলে কিন্তু আমাকে দেখাবে যে যেটা আমি একটু আগে দেখলাম, যে এখানে আসলে এই ফাইলটা আমি দেখতে পাচ্ছি যে এখানে কি আছে। ট্রেন ফাইলের মধ্যে সার্ভাইভ আছে, আবার আমরা টেস্ট ফাইলের মধ্যে সার্ভাইভ নাই। তা আমি এখানে আসার পরে আমি যদি এটা যদি চালাই, তাহলে কিন্তু সে কিন্তু আবার নতুন করে দেখাচ্ছে যে এখানে প্যাসেঞ্জার আইডি, সার্ভাইভড, পি ক্লাস, এবং সেখানে কিন্তু নেম, জেন্ডার, তারপর যে বয়স, তারপর যে সিবলিং স্পাউস, প্যারেন্টস, চিলড্রেন, টিকিট, ফেয়ার, কেবিন, এমবার্কড। তারপরে আমরা যদি এই একই জিনিস যদি টেস্টে দেখতে চাই, টেস্টে, তাহলে কিন্তু আমরা এখান থেকে টেস্টে আমরা দেখতে পারবো। এবং এই টেস্টে দেখা মনে হচ্ছে কি এখানে কিন্তু দেখেন এখানে সার্ভাইভ কলামটা নাই, সার্ভাইভ কলামটা নাই। সো এখন দিস ইজ ওয়্যার দ্য পাইথন গেটস লিটল কমপ্লিকেটেড। সেটা হচ্ছে গিয়ে আমরা যখনই এই ধরনের মেশিন লার্নিং মডেল আমরা কাজ করি, তখন কিন্তু আমরা ধরা যাক আমরা যখন এটাকে আর দিয়ে করতাম, এই আর দিয়ে যখন করতাম, তখন আরে যদি দেখেন যে আরে আমরা কিন্তু সরাসরি আমরা এই ট্রেন এবং টেস্ট ডেটা ফ্রেমের মধ্যে লোড করার পরপরই কিন্তু আমরা যে ডিসিশন ট্রি লাইব্রেরি, যেটাকে আমরা বলছি ডিসিশন ট্রি লাইব্রেরি, সেই ডিসিশন ট্রি লাইব্রেরিতে সরাসরি আমি চলে যেতে পারি। তার হচ্ছে কি আমি ডিসিশন ট্রি লাইব্রেরি করার পরে আমি মডেলে গেলাম, মডেল থেকে কিন্তু এই আর পার্ট কিন্তু হি ইজ ফিগারিং আউট যে আমাকে সার্ভাইভ কলামটা বের করতে হবে, এবং সার্ভাইভ কলামটা সাথে আমার যে ডাটাটা আছে সেই ডাটাটাকে আমাকে ম্যাপিং করতে হবে, যে আসলে আর পার্ট বুঝবে যে আমার এই মডেলের মধ্যে আমি যেহেতু
ডাটা ফ্রেমটা নিচ্ছি, ট্রেন ডাটা ফ্রেমটা নিচ্ছি। তো ট্রেন ডাটা ফ্রেমটা নেওয়া এবং এটাকে অ্যানালাইজ করে বুঝা, মডেলের মধ্যে এটা বুঝা যে না আমি আসলে আর পার্ট হচ্ছে গিয়ে সার্ভাইভড হচ্ছে গিয়ে ফাইনাল আউটকাম আমি চাই, তারপর টাইলডি, তারপর হচ্ছে কি আমার বাকি যতগুলো আছে সবগুলোর মধ্যে আমি এখানে ক্লাসিফিকেশন চাই, যে যেহেতু এটা 0 and 1, আই নিড ক্লাসিফিকেশন। এবং সেখানে কিন্তু প্যারেন্টস চিলড্রেন পি ক্লাস সবগুলো কিন্তু প্লাস 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 করা। সো দিস ইজ আর দ্য স্ট্রেংথ অফ আর, এটা খুবই ইজি ভাবে সে নিতে পারছে। কিন্তু যখনই আমি চলে যাচ্ছি হচ্ছে কি একই জিনিস আমি যখন চলে যাচ্ছি পাইথনে, পাইথন কিন্তু গেটস লিটল কমপ্লিকেটেড, বিকজ পাইথন 0 and 1 ছাড়া কিছু বুঝে না। তার মানে তার কাছে যতগুলো ক্যাটাগরি আছে, যেমন জেন্ডারের মধ্যে একটা ক্যাটাগরি আছে, মেল ফিমেল, তার মানে কি আমাকে মেশিন লার্নিং যে লাইব্রেরিটা আছে, যেটা ডিসিশন ট্রি, আমি যেটা দেখালাম, যে ডিসিশন ট্রি ক্লাসিফায়ার, এই ডিসিশন ট্রি ক্লাসিফায়ার যেটা, সে কিন্তু মানে ওই শূন্য মানে 0 and 1 বা এই নাম্বার ছাড়া কিন্তু ও বের করতে পারে না। তার মানে হচ্ছে কি আমাকে কিন্তু এভাবে ট্রেনের জন্য, মানে ট্রেনের মধ্যে যদি সেক্স যেটা আছে সেই সেক্সের মধ্যে মেল এবং ফিমেলকে আমাকে 0 and 1-এ ম্যাপ করতে হচ্ছে, 0 and 1-এ ম্যাপ করে নিতে হচ্ছে, বিকজ আমাদের ডিসিশন ট্রি ক্লাসিফায়ার কিন্তু এই সরাসরি নিতে পারে না, যেটা হচ্ছে গিয়ে আর নিতে পারতো। আর এই যে আর পার্ট কিন্তু সরাসরি নিতে নিতে পারছে, সরাসরি নিতে পারছে। এখানে কিন্তু আমরা যেখানে দেখতেছি যে সারভাইভড, সে নিতে পারছে, সরাসরি নিতে পারছে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে কি এখানে কিন্তু সে সেক্স নিতে পারছে সরাসরি, সেখানে কিন্তু সে কোনো 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 প্রবলেম করেনি। কিন্তু আমি যখনই পাইথনে গেলাম, পাইথনে কিন্তু আমাকে কিন্তু এই সেক্সটাকে ম্যাপিং করে নিতে হলো, আবার এমবার্কটাকে কিন্তু আমাকে ম্যাপিং করতে হলো, যে এখানে সি কে 0 বানালাম, কিউ কে 1 বানালাম, এস কে 2 বানালাম। তার মানে হচ্ছে কি এই জিনিসটা, এই ম্যাপিংটা কিন্তু তাকে করে নিতে হচ্ছে, বিকজ আই এম ইউজিং ইট ইন পাইথন। কিন্তু আমি যদি এটা যদি আর এ করতাম তাহলে কিন্তু আমার এই ম্যাপিংটা লাগতো না। সো দিস ইজ দ্য প্লাস পয়েন্ট, যে আমরা যখনই মেশিন লার্নিং শিখি তখন আর্টটা ইজিয়ার টু ইমপ্লিমেন্ট টু স্টার্ট, বিকজ আর অনেক কমপ্লিকেশন নিজেই হাইড করে রাখে, সে নিজেই এটাকে সলভ করে। তো সেই জন্য আমি বলছি যে এই জিনিসগুলো আসলে আর এ আমাদের জন্য খুবই ইজি, একটাই কারণে যে আর কিন্তু সরাসরি আর পার্ট কিন্তু সারভাইভডের সাথে ম্যাপিং করতেছে, পি ক্লাস সেক্স এইজ সবকিছু এমবার্কড সবকিছু কিন্তু সে ম্যাপিং করে নিচ্ছে। ম্যাপিং করার পর তারপরে উই ক্যান এই মডেলটা এই মডেলটাকে আমি প্রেডিক্ট করতে পারি উইথ টেস্ট ডেটা, যেটা আমাকে প্রেডিক্ট করতে হবে। এবং হোয়াট আই নিড টু ডু ক্লাসিফিকেশন, যেটা আসলে পাইথনে আমার এই এমবার্কড এবং সেক্সে আমি যখন করলাম, ধরা যাক আমি ম্যাপিং করলাম, এটাও ম্যাপিং করলাম, এমবার্কড এবং সেক্সকে আমি ম্যাপিং করলাম, তারপর হচ্ছে কি আমি এটাকে যখন আমি দেখবো, ধরা যাক আমি এখন দেখতে চাই যে আমার সেক্স এবং এমবার্কডের মধ্যে কি কি আসছে, তখন আমি দেখব যে এখানে সেক্স এবং এমবার্কডের মধ্যে সেক্স হচ্ছে কি 0 and 1 আসছে, যেহেতু মেল ফিমেল। আর এমবার্কটার মধ্যে কিন্তু সে দেখাচ্ছে, যেহেতু আমি এখানে এমবার্কটা কিন্তু এটা চালাই নাই, আমি এটা চালাই, এটা চালানোর পরে কিন্তু আমাকে কিন্তু এখন কিন্তু সে কিন্তু কোনো নাম্বার ছিল না, যেহেতু সে জানে যে ওইটা আসলে সম্ভব না। সো আমি এখানে থেকে আমি এমবার্কটা আমি চালালাম। তার মানে হচ্ছে কি এই যে জিনিসটা, মানে এটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারি যে আসলে আমরা এই জিনিসটা কিভাবে করব। সো তার মানে হচ্ছে কি এটা কাইন্ড অফ লাইক আমাদের এখানে হয়ে গেল। আমি আহ, সবকিছু এখানে কাজ করলাম, তারপর হচ্ছে এমবার্কটে আমি এখানে ম্যাপিং করলাম, ম্যাপিং করার পর হচ্ছে কি এখানে আমি এমবার্ক দিলাম। তো এমবার্কটের মধ্যে
আমার কাছে মনে হচ্ছে যে এমবার্কটে একটা সমস্যা হয়েছে যে এটা একটু উপরে যাই। আমি জাস্ট সবগুলো আমি আহ, চালিয়ে নিচ্ছি। চালিয়ে নিলে আমি এটা বুঝতে পারবো যে আসলে এখানে কি হচ্ছে। আমি আহ, সবগুলো এখন আমি চালিয়েছি, আমি শুরু থেকে চালিয়েছি। এখন আপনি দেখতে পাচ্ছেন যে আই মিসড আউট সামওয়্যার অ্যান্ড দ্যাটস ওয়াই ইট হ্যাড সাম প্রবলেম। এখন আপনি দেখেন যে এমবার্কটা কিন্তু টু হচ্ছে গিয়ে শার্লবার্গ, আর হচ্ছে গিয়ে জিরো বানাচ্ছে গিয়ে যেটা আমরা বলেছিলাম যে টু হচ্ছে গিয়ে সাদামটন, আর হচ্ছে গিয়ে জিরো হচ্ছে গিয়ে শারবার্গ। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে না, এখানে এমবার্কটা কিন্তু জিরো অ্যান্ড টু এসছে। সো এখন আহ, এখানে কিন্তু ওরা কিন্তু ডাটা মিসিং থাকলে একটা বড় প্রবলেম হয়, ডাটা মিসিং থাকলে বড় প্রবলেম হয়। কিন্তু আর আর কিন্তু এখানে ডাটা মিসিং নিয়েও কিন্তু কোনো কথা বলে নেই যে এখানে অনেক ধরনের ডাটা মিসিং আছে, সেটা নিয়ে কিন্তু আর এর প্রবলেম ছিল না। আর কিন্তু ঠিকই প্রেডিক্ট করতে পারছে, বিকজ আর আর ওয়াজ মেন্ট ফর মেশিন লার্নিং অ্যান্ড দে হ্যাভ ডান দেয়ার পার্ট। সো এখানে কিন্তু দে হ্যাড নো প্রবলেম। বাট আমরা যখনই দেখছি, আমরা পাইথনে যখন যাচ্ছি, পাইথনে কিন্তু আমাকে এই যেই মিসিং ভ্যালু আছে, মানে অনেক ডাটা আছে যেটা আমাদের মিসিং ভ্যালু, আমি আপনাদের যদি দেখাই ডাটাগুলো, বিশেষ করে এখানে যদি দেখাই ডাটার মধ্যে, এখানে যদি দেখাই যেখানে কিন্তু মিসিং ভ্যালু আছে, যে এই ট্রেনিং ডাটার মধ্যে আপনি দেখেন যে এখানে আমরা যদি দেখি, এখানে কিন্তু আহ, যেমন এখানে বয়সের মধ্যে কিন্তু এখানে মিসিং ভ্যালু, তা হচ্ছে গিয়ে বেশ কিছু জায়গায় মিসিং ভ্যালু, কেবিনে যেমন কেবিনে কিন্তু মিসিং ভ্যালু। এই মিসিং ভ্যালু নিয়ে কিন্তু পাইথন কিন্তু কাজ করতে পারে না। উই হ্যাভ টু ডু সামথিং, যেটাকে আমরা বলি ইম্পিউটেশন। আমরা আসলে ইম্পিউটেশন নিয়ে আমরা কাজ করব সামনে। সো তার মানে হচ্ছে কি, আমাকে বিশেষ করে যেই জায়গাতে আমাদের ডাটা নাই, আমাকে সেই জায়গাটা ফিল করতে হবে। আমি কিভাবে ফিল করব, এটা আমি এখানে একটা ফাংশন করেছি যে ফিল এন এ নট অ্যাভেলেবল যেগুলো আছে, সেটা আপনি ট্রেন মিন করে একটা গড় করে নিতে হবে। আমার মিসিং ভ্যালু যেটা আছে সেটা আমি গড় করব। গড় করে শুধু নিউমেরিক অংশগুলোকে আমি কাজ করে, এবং ইন প্লেস ট্রু, মানে সে ইন প্লেস মানে হচ্ছে কি ওখানে মিসিং ভ্যালুর জায়গায় সে এখানে প্লেস করে দিবে, এটা গড় গড় করে দিবে। তো গড় করে যদি দেখেন, সে কিন্তু এখানে গড় করে দিছে। তারপরে আমি যখন মিসিং ভ্যালুটা যখন আমি ফিল করব, ফিল করার পর এখানে দেখেন যে প্যাসেঞ্জার আইডি, আমি দেখব যে ট্রেন ইজ নাল, মানে কোনো শূন্য আছে কিনা, এবং সে শূন্যর সাম করে দিবে, মানে কোনো জায়গায় গ্যাপ আছে কিনা সাম করে দেখা যাচ্ছে যে এখানে কোনো ধরনের মিসিং ভ্যালু নাই, এখানে কোনো মিসিং ভ্যালু নাই। শুধুমাত্র কেবিনে মিসিং ভ্যালু আছে, বিকজ কেবিনটা হচ্ছে গিয়ে নট দ্যাট নিউমেরিক অনলি। কেবিনের মধ্যে নাম্বার C13, B12 এরকম নাম্বার ছিল বলে কেবিনটা সে ধরেনি। আর বাকি সব জায়গায় কিন্তু সে মিসিং ভ্যালু কিন্তু ইম্পিউট করে ওখানে গড় ভ্যালু ঢুকিয়েছে। এখন আমরা মেশিন লার্নিং মডেলে একটা জিনিস হচ্ছে কি ফিচারটা হচ্ছে কি কোন কোন কলাম দিয়ে মডেল চালাবো, মানে কোন কোন কলামটা দিয়ে মডেল চালাবো। সেখান থেকে আমি প্যাসেঞ্জার ক্লাস নিলাম, সেক্স নিলাম, এজ নিলাম, সিবলিং স্পাউস, প্যারেন্টস চিলড্রেন, ফেয়ার, এমবার্কড। সো আমরা আসলে এখান থেকে বুঝতে পারছি যে এখানে আসলে ডিসিশন ট্রি, আমি এই ফিচারটা, আমি যদি এই ফিচারগুলোকে যদি এখানে চালাই, তার মানে কি আমাকে মডেল, যেভাবে আমি এর আগে মডেল আমরা বানাইছি, যেটা হচ্ছে গিয়ে টাইটানিক, মানে যেটা হচ্ছে পাইথনের জন্য একটু সময় নিয়ে নিল আর কি। তার হচ্ছে কি আমাকে মডেল করার আগে আমাকে দুইটা কাজ করতে হয়েছে, যেটা আসলে আর এ করতে হয় না। সেটা হচ্ছে প্রথম কাজটা হচ্ছে কি আমাকে জিরো অ্যান্ড ওয়ানের মধ্যে কনভার্ট করে নিতে হয়েছে, অথবা হ্যাঁ, আর একটা হচ্ছে কি আমাদের যে আহ, যেসব জায়গায় কোনো ডাটা নাই, মিসিং ডাটা, সেই মিসিং ডাটার জায়গায় কিন্তু আমাকে একটা ডাটা ঢুকাই দিতে হয়েছে, যেটাকে আমি গড় ভ্যালু হিসেবে দিয়ে দিয়েছি। তার মানে হচ্ছে কি আমাকে পাইথনে আমাকে দুইটা স্টেপ এক্সট্রা করতে হয়েছে, যেটা আসলে আমার
এখানে এখানে আমার করতে হয় নাই। তার মানে হচ্ছে কি আমাকে কিন্তু এই জায়গাটাতে খুব মানে ইজি ভাবে কিন্তু আমি প্রেডিক্ট করতে পারছি মডেলকে, যে মডেলটা আমার ট্রেইন ডাটার উপরে মডেল হয়েছিল, এবং সেটাকে আমি প্রেডিকশন করতেছি উইথ দ্যাট মডেল, উইথ দ্য সেম মডেল হোয়াট আই হ্যাভ ডান উইথ দ্য টেস্ট ডেটা, ট্রেন ডেটা। এবং সেটাকে আমি বলছি তুমি টেস্টের উপর কাজ করো এবং ক্লাসিফাই করো, অ্যান্ড দে হ্যাভ ডান দ্য ক্লাসিফিকেশন অ্যান্ড দে হ্যাভ ডান দ্য হোল পার্ট, যেটা আরে আরে এখানে করা হয়েছে। বাট আমি যদি পাইথন দিয়ে করি তাহলে আমাকে কিন্তু প্রথমে ফিচারগুলোকে ডিক্লেয়ার করতে হচ্ছে, তারপর হচ্ছে কি আমি মডেলগুলোকে বলছি যে তুমি ডিসিশন ট্রি ক্লাসিফায়ার হিসেবে কাজ করবা, এবং পরে আমি বলছি যে তুমি মডেল থেকে ফিট করো, মানে ফিট মানে হচ্ছে কি তুমি মডেলটাকে ট্রেন করো, যেখানে ট্রেইনের ফিচারগুলোকে তুমি নেও, এবং আউটকাম কি, আউটকাম হচ্ছে গিয়ে ট্রেইনের ডাটা ফ্রেমের সার্ভাইভ কলামটা, তারপরে সার্ভাইভ কলামটার সাথে তোমার এই বাকি ফিচারগুলোকে তুমি ম্যাপিং করো, যেটা আরও একই জিনিস, যে আমরা আসলে এই মডেলটাকে ট্রেনিং ডাটা দিলাম, দেওয়ার পর আমি এটাকে ট্রেন করলাম, করার পর আমার এখানে ডিসিশন ট্রি ক্লাসিফায়ার আউটকামটা আসলো। এখন I want to do the prediction, because I have to do the prediction with that understanding যে আমার এই প্রেডিকশনটা, সো আমার এখানে প্রেডিকশন যেটা আছে সেই প্রেডিকশনটা আমি মনে করি যে আমরা এমনভাবে প্রেডিকশনটা করছি, সেখানে হচ্ছে কি টেস্ট ডাটার উপর প্রেডিকশন করছি। টেস্ট ডাটার সার্ভাইভ কলাম আমরা দিচ্ছি, যেখানে আমরা বলছি যে তুমি টেস্টের মধ্যে সার্ভাইভ বলে একটা কলাম তুমি তৈরি করো, এবং সেটা আসবে কোত্থেকে, এই মডেল প্রেডিক্ট থেকে, যেখানে টেস্টের ফিচারগুলোর মধ্যে সবগুলো সে ম্যাপিং করবে, সে অ্যানালাইজ করবে, করার পর সে সার্ভাইভ কলামটা বানাবে। তো এটা আমরা করলাম, করার পর আমি এটাকে এখন দেখতে চাই যে আমার প্রথম প্রেডিকশনটা, আমার ফার্স্ট যে প্রেডিকশনটা, যে তুমি টেস্ট যে ডাটা সেট আছে, টেস্ট ডাটার মধ্যে প্রথমে প্যাসেঞ্জার আইডি নাও, তারপর নেম নাও, তারপরে পরে আমাকে বলো যে উনি বেঁচে গেছেন না মারা গেছেন। তো আমরা এই হিসাবে কিন্তু আমরা প্রথম 5টা কলাম নিয়ে আমরা ছেড়ে দিই। এখন আমি এটাকে ছেড়ে দিই, ছেড়ে দিয়ে আমরা দেখছি যে 892 থেকে কিন্তু প্যাসেঞ্জার আইডি মিস্টার কেলি, মিস্টার জেমস, উনি আহ, মানে মারা গেছেন। এখন হাউ ডু আই টেস্ট ইট? আমরা ক্যাগল দিয়েও করতে পারি, আর আমরা যদি ইন্টারনেটে যদি এটা দিয়ে যদি সার্চ দিই, এটা দিয়ে যদি আমি ধরো যে ইন্টারনেটে যদি সার্চ দিই এই জিনিসটা, এটা দিয়ে যদি আমি যদি ইন্টারনেটে সার্চ দিই, যেটা অ্যাকচুয়ালি ক্যাগলে ভিতর থেকে এটা করা সম্ভব না, আদারওয়াইজ এখানে আপনার ইন্টারনেট এখানে কিন্তু আসে, এখানে কিন্তু আমরা রাইট ক্লিক করলে কিন্তু এখানে সার্চ ওয়েব আসে। তো ঠিক আছে, আমরা সার্চ ওয়েবে সরাসরি এখানে সার্চ ওয়েবে যে আমি এখান থেকে আমি পেস্ট দিচ্ছি। আমি এখানে আগে কপি করি, এটাকে আমি কপি করি, কপি এখান থেকে কপি করলাম, তারপরে আমি এটাকে এখানে যে আমি পেস্ট করলাম, পুরো সেল হিসাবে সে কপি করে চলে আসছে। তো আমি আসলে এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে গিয়ে এই কেলি মিস্টার জেমস যেটা আছে এটাকে ধরা যাক আমি এখান থেকে এখান থেকে আমি কপি করলাম, কপি করার পরে আমি এখানে চলে গেলাম, দিয়ে আমি এখানে পেস্ট করছি, পেস্ট কেলি মিস্টার জেমস দিয়ে আমি এন্টার দিলাম। সো বুঝতে পারছেন যে আহ, স- কেলি জেমস কেলি জেমস আহ, কেলি জেমস হচ্ছে গিয়ে ভিকটিম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে উনি ভিকটিম, মানে উনি উনি সার্ভাইভ করেননি। আহ, তার মানে হচ্ছে কি কেলি জেমস ভিকটিম, মানে উনি সার্ভাইভ করেননি। তো আমরা যদি ভিতরে ঢুকি তাহলে দেখবো যে এখানে আসলে উনি
মারা গেছেন হচ্ছে গিয়ে ওই 1912 সালেই মারা গেছেন। 1912 সালে কিন্তু উনি মারা গেছেন, মানে টাইটানিক ডিজাস্টারে মারা গেছেন, মানে ডাইড ইন টাইটানিক ডিজাস্টার। উনি কিন্তু ওইখানেই মারা গেছেন। তার মানে হচ্ছে গিয়ে আহ, আমাদের প্রেডিকশন কিন্তু ঠিক আছে, আমাদের প্রেডিকশন ঠিক আছে এখানে। আম, তার মানে হচ্ছে কি আমাদের এখানে প্রেডিকশনটা ঠিক আছে যে এটা উনি বেঁচে গিয়েছিলেন। আমি আবার লাস্টের কলাম থেকে যদি আমি উনাকে নেই, ধরে রাখি আমি লাস্টের কলাম থেকে উনাকে নিলাম, ওনার উনি এখানে বেঁচে গিয়েছেন। তো আমি যদি এটা যদি সার্চ করি, ওই নামটা দিয়ে সার্চ করি, তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে টাইটানিক সার্ভাইভার, উনি কিন্তু টাইটানিক সার্ভাইভার, উনি কিন্তু বেঁচে গিয়েছেন। এবং উনি যদি দেখি যে উনি মারা গেছেন কবে, উনি মারা গেছেন হচ্ছে 1961 সালে। 71 বছর বয়সে উনি মারা গেছেন। তার মানে হচ্ছে গিয়ে এই প্রেডিকশনও ঠিক আছে। তার মানে আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে প্রেডিকশন, সেই প্রেডিকশনে জিরো হচ্ছে মারা গেছেন, আর এই ওয়ান আমরা দেখলাম সেটাতে উনি বেঁচে গেছেন। এখন এটা হচ্ছে প্রেডিকশন, মানে কাইন্ড অফ লাইক আপনি একটা মোডে চলে গেলেন যে না, আপনি আসলে একটা মানুষের ফেইট আপনি জানেন না যে উনি বেঁচে গেছেন না মারা গেছেন, কিন্তু ইউ হ্যাভ অলরেডি ডিসাইডেড ইটস ফেইট, বিকজ মানে মেশিন লার্নিং মডেল কিন্তু প্রেডিক্ট করে দিয়েছে। এখন আমরা অনেক সময় হয় কি যে কিভাবে মেশিন এত সিদ্ধান্ত নিল, সেই সিদ্ধান্তের কিছু কিছু ধারণা আমরা এখান থেকে ডিসিশন ট্রি প্লট করে করতে পারি। ডিসিশন ট্রি প্লটটা কিভাবে হয় না হয়, এটা কিছু ট্রু ফলস করে করে কিন্তু ডিসিশন ট্রি প্লট করতে পারি, এবং সেখানে এই ধরনের ব্যাপারগুলো আমরা আসলে করেছি আমাদের আমাদের লাইফ টাইমে। আমরা এগুলো প্রচুর ডিসিশন ট্রি আমরা করেছি, এবং সেখানে আমরা দেখতে পাই যে কেন কিভাবে আসলে ডিসিশন ট্রি গুলো কাজ করে। সো এই জন্য বলছি যে আসলে আহ, আমরা কিন্তু অনেক কিছুই কিন্তু এখানে আমরা করে দেখাতে পারি যে কিভাবে আসলে জিনিসগুলো কাজ করে। তো এই জন্য বলছি যে এই ডিসিশন ট্রি গুলো দেখলে কিন্তু আমাদের বোঝা যাবে যে আসলে কিভাবে সে সিদ্ধান্ত নিল যে কে কে বেঁচে গেছে বা কে কে মারা গেছে। তো এই জন্য আমি বলছি যে পুরো জিনিসটা ক্যাগলে আহ, কিভাবে করতে হবে সেটা আসলে আমি আপনাদেরকে দেখাতে পারি যে কিভাবে আসলে ক্যাগলে এই জিনিসগুলো করা হয়। তো তবে আমি যেটা মনে করি যে এই পুরো জিনিসটা ক্যাগলে সাবমিট করার জন্য আমরা আমরা আসলে এই প্রেডিকশন গুলো আমরা আসলে সাবমিট করার জন্য, যেমন এখানে প্রেডিকশন কিভাবে ক্যাগলে সাবমিট করতে হয়, যেহেতু আজকে সময়টা কম, এই জন্য আমি মনে করি যে ক্যাগলের সাবমিশনটা কিভাবে হয়, যে আমার সাবমিশন ফাইল কিভাবে তৈরি করতে হয়, তারপর হচ্ছে গিয়ে আহ, কিভাবে ক্যাগলে সাবমিটগুলো তৈরি করা যায়, সেগুলো কিন্তু আমরা এখান থেকে একটা ধারণা নিতে পারি। এবং আহ, এটাই কিন্তু আসলে আমরা দেখছি। তবে এটা ঠিক যে আমি যখন ক্যাগলে, ধরে দেখে আমি ক্যাগলে যখন গেলাম, তখন ক্যাগলে কিন্তু আমি এই সাবমিট প্রেডিকশনে যখন আমি চাপ দিব, তখন কিন্তু সাবমিট প্রেডিকশনে কিন্তু আমাকে সেই সিএসভি ফাইলটা দিতে হবে, যে সিএসভি ফাইলটাতে বলা আছে যে কে কে বেঁচে গেছে কে কে মারা গেছে, যেটা আসলে আমরা একটু আগে বের করলাম। আমরা যে সিএসভি ফাইলটা বের করলাম সেখানে কিন্তু আমরা এখানে কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপ করে কিন্তু আপলোড করলেই কিন্তু সে আমাকে দেখাবে যে আসলে আমি কতটুকু প্রেডিকশন ঠিক করেছি, ভালো করেছি না খারাপ করেছি, এটা হচ্ছে কি সেই জায়গাটা এখানে দেখাবে। সো এই জন্য আমি আমি বলছি যে ক্যাগলের যে সাবমিশনটা, যেটা আমি একটু আগে আপনাকে দেখালাম, যে এখানে আমরা যেটা করেছি, সেখানে আমরা কি করেছি যে আমরা বলেছি যে এই প্যাসেঞ্জার আইডিটা নিয়ে, নেম নিয়ে, সার্ভাইভ নিয়ে, তার মানে হচ্ছে এখানে দেখেন প্যাসেঞ্জার আইডি কিন্তু এখানে হচ্ছে কি 892, নেম আর সার্ভাইভ। কিন্তু ক্যাগল কি বলেছে? ক্যাগল বলেছে যে আমার এত কিছু দরকার নাই, আমার এখানে সাবমিশনটা কি হবে সেটা একটু তারা একটা এখানে দিয়েছে, যে
সাবমিশনটা আসলে টেস্ট এবং ট্রেন, এবং সেখানে সাবমিশনটা কিরকম হবে সেটা কিন্তু একটা ধারণা তারা দিয়েছে। তো এই জন্য আমি বলছি যে এখানে সাবমিশনে যখন কথা আসে, তখন কিন্তু সাবমিশনে কিন্তু এখানে কিন্তু অনেকেই কিন্তু সাবমিট করেছে, এবং সেই সাবমিটগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারি যে সাবমিটগুলো কিভাবে কাজ করেছে, এবং সেই সিএসভি ফাইলটা কিন্তু দেখতে পারি। তো আমি এখানে একটা সিএসভি ফাইল আমি ডাউনলোড করছি, এবং ডাউনলোড করে আমি এটাকে যখন আমি ওপেন করব, এই সিএসভি ফাইলটাকে আমাকে আমাকে কিন্তু সিএসভি ফাইলটা কিন্তু দেখাবে, যেটা আপনারা যদি এখানে দেখেন, এখানে কিন্তু প্যাসেঞ্জার আইডিটা লাগবে আর সারভাইভ লাগবে, বিকজ সে জানে যে প্যাসেঞ্জার আইডির সাথে কোন লোকটা কানেক্টেড। তো এখানে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এটা কিন্তু প্যাসেঞ্জার আইডি আর সারভাইভড। এখান থেকে কিন্তু সে বের করতে পারবে যে আসলে কে বেঁচে গেছে আর কে মারা গেছে। যেমন এখানে 8920, 8931, 8940, তার হচ্ছে কি তার একটা প্রেডিকশন সে ইয়ে করেছে। তো আমরা যদি এখানে এমন একটা প্রেডিকশন দেই, ধরা যাক আমি যদি এখান থেকে ক্যান্সেল দেই, ক্যান্সেল দেওয়ার পর যদি আমি এখানে একটা ডকুমেন্ট বানাই, ধরা যাক এখানে আমি বলছি যে এই এখানে আমি শুধুমাত্র হেড না, আমি পুরো টেস্ট ফাইলটা পাঠাই, যেখানে আমি প্যাসেঞ্জার আইডি থাকবে আর সার্ভাইভ থাকবে, নেম থাকবে না। আমি নেমটা ডিলিট করে দিয়ে আমি এটাকে বানানোর পরে আমি এটাকে একটা সিএসভি ফাইল হিসেবে কনভার্ট করার পর আমি এটার থেকেই সিএসভি ফাইলটাকে আমি আপলোড করতে পারি এখানে, এই সাবমিট প্রেডিকশন যে আমি আপলোড করতে পারি। সো এটাই হচ্ছে গিয়ে আমাদের আহ, মানে আজকের আলাপ। সো এটার ব্যাপারে কি কারো কোনো পয়েন্ট আছে? অ্যাকচুয়ালি আমি আমি যেটা বলবো সে হচ্ছে যে টাইটানিক হচ্ছে কি মেশিন লার্নিং এর জন্য একটা খুব বেসিক মানে কম্পিটিশন টু আন্ডারস্ট্যান্ড দ্য টাইটানিক। আমি যেটা বারবার বলবো যে আমি এআই অলিম্পিয়াডের জন্য, তো অফকোর্স এআই অলিম্পিয়াডের জন্য আমরা আমরা শিখবো, কিন্তু টু লার্ন ইয়োর সেলফ বেটার, মানে আমরা আসলে শেখার জন্য, মানে আমি মনে করি যে শেখার জন্য কিন্তু টাইটানিক প্রজেক্টটা কিন্তু একটা ভালো ভালো, আমি মনে করি যে ভালো একটা জায়গা, যেখান থেকে টাইটানিকটা শেখা যায় খুব সহজে। এবং আহ, আমার যে বইটা আছে, আমি আপনাকে যদি দেখাই, আহ, আমি যদি দেখাই যে এই বইটা আসলে কিনতে হবে না, এই বইটা কিনতে হবে না, এই বইটা অনলাইন অলরেডি অনলাইনে আছে, অলরেডি অনলাইনে আছে এই বইটা। আম, এই বইটা কিনতে হবে না। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই বইটা আপনারা পাবেন হচ্ছে গিয়ে এই সাইট থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কি আমার সাইটটা, যে সাইটটা, দিস ইজ দ্য সাইট। আমি এটা দিচ্ছি এখানে। আমি একটা জায়গায় আমি লিঙ্কটা ক্লিক করে দিচ্ছি। সো দিস ইজ দ্য লিঙ্ক, এবং এখানে আপনার রিসোর্সে ক্লিক করবেন। রিসোর্সে ক্লিক করার পর রিসোর্সে ক্লিক করার পর আপনারা চলে যাবেন হচ্ছে কি নিচের, যেমন যারা মেশিন লার্নিং শিখতে চান তারা হচ্ছে কি এক অথবা দুই, মানে এটা হচ্ছে কি প্রথম বই, এক অথবা দুই। এই বইটা মার্কেটে আর নেই। আহ,
এটাতে শুধুমাত্র আর ছিল, আর এটাতে আর এবং পাইথন দিয়ে করা হয়েছে শুধু হচ্ছে দুই দুই তিন চার, দিস ইজ দ্য ম্যাপ। এবং আমি মনে করি যে দিস ইজ দ্য অনলাইন লিঙ্ক, মানে এই বইয়ের অনলাইন লিঙ্ক হচ্ছে কি এটা। ইউ ক্যান রিড ফ্রম গিট বুক। এই গিট বুকের থেকে কিন্তু এটা পড়া যায়। সুতরাং বই কিনতে হবে না, বই অনলাইনে, পুরো বইটা অনলাইনে পড়া যায়। তো এটা হচ্ছে গিয়ে এই বইটা, এই বইটা আমি বলছি। আর তারপরে যখন আমি পাইথনের যে বইটা আছে, সেই পাইথনের বইটা হচ্ছে এটা। এটা হচ্ছে গিয়ে পাইথনের বইটা, পাইথন দিয়ে, এটা হচ্ছে অনলাইনের বইটা। এভাবে আম, শূন্য থেকে পাইথন মেশিন লার্নিং যে বইটা আছে সেটাও কিন্তু এখানে অনলাইনে, পুরো বইটাই অনলাইনে পড়া যায়। আহ, বই কিনতে হবে না। তারপর হচ্ছে হাতে কলমে ডিপ লার্নিং বইটা, যেটা হচ্ছে কি এই বইটা, পাইথন হাতে কলমে পাইথন ডিপ লার্নিং। এই হাতে কলমে পাইথন ডিপ লার্নিং বইটা হচ্ছে গিয়ে আহ, এখান থেকে এখান থেকে পাওয়া যাবে। হাতে কলমে পাইথন ডিপ লার্নিং, দিস ইজ দ্য বুক। এখান থেকে অনলাইনে অনলাইনে থেকে এই বইটা পাওয়া যাবে। সো আসলে আহ, মানে আমি আমি আসলে কোনো বই মানে বিক্রি করার আসলে আমার ওরকম ইয়ে না। বই অনেকে যেটা হয় যে অনলাইন থেকে পড়তে পারেন না, তাদের জন্য হচ্ছে প্রিন্ট বই, এবং সেই জন্য প্রিন্ট বইগুলো আমার বের করা। কিন্তু প্রিন্ট হচ্ছে কি পাবলিশিং হাউস হচ্ছে কি এটা রাইট নেন, কিন্তু অনলাইনেও কিন্তু সব পুরো বইটা হচ্ছে কি অনলাইনে পড়া যায়। আর যারা মনে করেন যে অনলাইনে পড়তে পারেন না, যারা অনলাইনে বই পড়তে পারেন না, তাদের জন্য হচ্ছে গিয়ে এই প্রিন্ট বই প্রিন্ট বই আহ, যে কোনো সময় যে কোনো জায়গায় পিসি ছাড়া পড়া যায়। এটা হচ্ছে সুবিধা আর কি। বাট আমি যেটা মনে করি যে আহ, এখান থেকে কিন্তু আমরা একটা ধারণা পেতে পারি যে কিভাবে আমাদের মেশিন লার্নিং, এআই, বা কিভাবে এআই একটা, যারা অ্যামাজন কিন্ডল এডিশন চান, যারা গুগল প্লে বুকস চান, তারাও এখান থেকে আহ, পেতে পারেন। এবং এখানে সব বইগুলোর হচ্ছে গিয়ে সূচিগুলো আছে, যে এখানে ক্লিক করলে সূচিগুলো আহ, পাওয়া যায়। পুরো বইয়ের সূচিগুলো এখানে দেখতে পারি। সবগুলো বইয়ের পিডিএফ সূচিগুলো এখানে এখানে পাওয়া যায়। সো এখানে সেই হিসাবে পিডিএফ গুলো এখানে দেখা যায় আর কি। সো এটাই হচ্ছে গিয়ে আইডিয়া। বাট আমার মনে হয় যে কোন বইটার পর কোন বইটা ব্যবহার করবো সেটার একটা ধারণা আছে, কিভাবে আসলে এই বইগুলো আহ, আছে সেটার একটা ধারণা এখানে আমরা আসলে দেখছি যে কিভাবে আসলে এই লাইনে আমরা যাব। তবে আমি যেটা বিশ্বাস করি যে ডাটা বোঝার জন্য এই বইটা একটা ভালো, যে হাতে কলমে ডেটা অ্যানালাইটিক্স এবং ভিজুয়ালাইজেশন, এই বইটা ভালো। হাতে কলমে ডেটা অ্যানালিটিক্স এবং ভিজুয়ালাইজেশন, এটা একটা ভালো লেভেলে কাজ করে আর কি। সো আমার মনে হয় আজকে এই পর্যন্ত। কিন্তু এখন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা আমি সেটা একটু আম, জানতে চাই। আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি এখানে। আপনার বইগুলোর পিডিএফ আছে? আসলে পাবলিশার যখন একটা বইয়ের বইটা রাইট কিনে নেয়, তখন পিডিএফটা তার বিজনেসটা নষ্ট করে। বিকজ একটা পাবলিশার যখন আমার কাছ থেকে বইটা বইটা নেন,
নেওয়ার পরে উনি যখন বইটাকে অনেক সুন্দর করে পিডিএফ করে অনেক সুন্দর মানে আহ, যেটা অনলাইনে আপনি দেখছেন অনলাইনে তো অনেক হিজিবিজি, এবং অনলাইনের থেকে আমি যেটা করি অনলাইনের থেকে আমি ওনাকে দেই, উনি এটাকে খুব কষ্ট করে অনেক এডিট করেন, অনেক সুন্দর করে একটা পিডিএফ এর মধ্যে খুব সুন্দর করে ওনারা করে তারপর এটা প্রিন্ট করেন। সো ওনাদের একটা ইনভেস্টমেন্ট আছে, এক একটা বইয়ের পিছনে প্রায় 5 থেকে 6 লাখ টাকা ইনভেস্টমেন্ট থাকে যে একটা বইকে ফুল পিডিএফ এ কনভার্ট করার জন্য। তার মানে আপনি যখনই একটা বইয়ের পিডিএফ আপনি ব্যবহার করছেন তার মানে হচ্ছে গিয়ে সেই পাবলিশার কিন্তু ওখান থেকে কোনো টাকা পাচ্ছেন না। সো আমি কখনোই পিডিএফ ব্যবহার করি না, বাট আমি আপনাদেরকে অনলাইনে পুরো বইটা এন্ড টু এন্ড পড়ার সুযোগ করে দিচ্ছি, যেখানে পিডিএফটা হচ্ছে গিয়ে আসলে পাবলিশার ওনারা হচ্ছে গিয়ে পিডিএফটার রাইটটা রাখেন, সুতরাং পিডিএফটা আমি হয়তো বা দিতে পারবো না, কিন্তু পুরো বইটাই অনলাইনে আপনি এইচটিএমএল ফাইল হিসেবে পড়তে পারবেন। তো আপনারা আম, একটা প্রশ্ন পেয়েছি, ইন্টারেস্টিং প্রশ্ন, সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি হাউ ডাজ ইট প্রেডিক্ট, এখানে যে প্রেডিক্ট করলো অ্যান্ড 0 and 1 আসলো তাদের এই সেক্স ইটিসি উপরে বেস করে, ক্যান ইউ প্লিজ এক্সপ্লেন ইট রাইট? আমি এই জন্য আপনাদেরকে আসলে আরেকটা বই আপনাকে আহ, দেখাতে চাই, আহ, যেটা হচ্ছে গিয়ে ইন্টেলিজেন্স সিস্টেমের মধ্যে আহ, এই বইটা এই বইটা শূন্য থেকে পাইথন মেশিন লার্নিং, এই বইটার ভিতরে একটা আমি দেখি ওটার মধ্যে আছে কিনা ওটা, এই বইটার মধ্যে এইটা মানে মধ্যে এটা হচ্ছে কি ওরকম ব্যাপারটা যে ডিসিশন ট্রি হচ্ছে এরকম ব্যাপারটা যে ধরা যাক আগে আমরা মানে ধরা যাক এটা হচ্ছে কি একটা একটা আম, মানে এটা একটা অন্য একটা খুবই সিম্পল একটা গ্রাফ, বাট এটা ট্রু অ্যান্ড ফলস, যদি ধরা যাক একটা মানুষ মারা যাবে কি মারা যাবে না সেটা সে যদি মহিলা যদি হয় তাহলে তার একটা সার্ভাইভেলিটি রেট বেশি হবে, তারপরে তার বয়স যদি কম হয় তার সার্ভাইভেলিটি রেটটা বেশি হবে, তারপর হচ্ছে সে যদি ক্লোজ টু বোটের কাছে হয়, লাইফ বোটের কাছে যদি তার প্রক্সিমিটি হয় তার মানে কেবিন নাম্বার বা তার ইয়েটা কত কাছে হবে, এটার উপর ভিত্তি করে কিন্তু তাদের সার্ভাইভেলিটি রেটটা বাড়ে আর কি। তো এই জন্য ট্রু ফলস করে করে কিন্তু ডিসিশন ট্রি সেট করে, এই ট্রু অ্যান্ড ফলস এটা ভাবে কিন্তু সেটটা আলাদা আলাদা হয় আর কি। এই জন্য আমি মনে করি যে আহ, এই ডিসিশন ট্রিটা কিভাবে কাজ করে সেটার একটা ধারণা আপনারা পাবেন যে আসলে আহ, এখানে প্রতিটা মানুষের যখন আমরা ধরা যাক এখানে যদি আমরা যে মানুষের বয়সটাও ফ্যাক্টর এখানে, সিবলিং স্পাউস প্যারেন্টস চিলড্রেন, বিকজ হয় কি যে যখন জাহাজে উঠেন জাহাজে উঠে কিন্তু আহ, জাহাজ কিন্তু সবসময় ম্যাপিং করে কি যে স্পাউস মানে নর্মালি ধরা যাক একটা জাহাজ যদি কোনো বিপদে পড়ে তখন কিন্তু আহ, স্বামী কি করবে, স্বামী কিন্তু তার ওয়াইফকে ছেড়ে যেতে চাইবে না। আবার মনে করেন যে বাবা মা তার বাচ্চাদেরকে ছাড়া যেতে চাইবেন না, আবার বাচ্চারা তাদের বাবা মা ছাড়া যেতে চাইবেন না। এই যে একটা রিলেশনশিপ, এই রিলেশনশিপটা কিন্তু
প্রতিটা লং ভয়েজে যারা যায় তারা কিন্তু এই ম্যাপিংটা করে যে কে কোন কোন রুমে আছে, তাদের সম্পর্ক কি। শুধু সম্পর্ক ইম্পর্টেন্ট। যদি বাবা মা এই টাইটানিক ভয়েসে যদি বাবা মা যদি বেঁচে যায়, তার মানে হচ্ছে কি তাদের হাইলি লাইকলি চান্সেস যে তাদের বাচ্চাগুলোও বেঁচে যাবে, বিকজ বাবা মা তাদের বাচ্চাদের ছাড়া আসতে চাইবে না। তো এই ধরনের হিউম্যান ফ্যাক্টরগুলো কিন্তু এখানে ইনভলভ। এই জন্য কিন্তু মেশিন লার্নিং মডেল কিন্তু এখানে সিবলিং, স্পাউস এবং প্যারেন্টস, চিলড্রেন, যে ভাই বোন ছাড়া যাবে না, বা হাজবেন্ড ওয়াইফকে ছাড়া যাবে না, ওয়াইফ হাজবেন্ডকে ছাড়া যাবে না, এটা একটা ব্যাপার। আর দুই নম্বর হচ্ছে যে ফেয়ারটাও ইম্পর্টেন্ট। ফেয়ারটা মানে বেশি ফেয়ার দিয়ে যারা কিনেছে তারা হয়তোবা কাছাকাছি জায়গায় ইয়েছে, এবং তারা হয়তোবা একটা ভালো পাচ্ছে। এবং আরেকটা হচ্ছে গিয়ে টাইটানিক না, যে কোনো শিপের হচ্ছে প্রথম কথা হচ্ছে যে উইমেন্স অ্যান্ড চিলড্রেন ফার্স্ট। মানে যে কোনো টাইটানিক প্রজেক্টে উইমেন্স এবং চিলড্রেনকে সবচেয়ে আগে আহ, ইয়ে করতে হবে, আগে হচ্ছে গিয়ে লাইফ বোটে জায়গা দিতে হবে। তো আজকে রোজ অ্যান্ড যেই আহ, ছেলেটা ছিল, রোজ অ্যান্ড আরেকটা জ্যাক, তো রোজ অ্যান্ড জ্যাকের মধ্যে কিন্তু রোজ লাইফ বোটে জায়গা জায়গা পাইছে, বিকজ রোজ হচ্ছে গিয়ে কাইন্ড অফ লাইক মহিলা, কিন্তু জ্যাক হচ্ছে ছেলে, সুতরাং জ্যাকের সার্ভাইভেবিলিটি রেট কম, কারণ তাকে ইয়েতে নিবে না, লাইফ বোটে নিবে না, বিকজ তার থেকে আরেকজন মহিলা ইম্পর্টেন্ট, আরেকজন বাচ্চা ইম্পর্টেন্ট, বিকজ ওই বাচ্চাটা আরো অনেক বছর বাঁচবে পৃথিবীতে। সুতরাং তার সার্ভাইভেবিলিটি রেট বেশি হবে দেন দ্যাট অফ এ মিডল এজড মেল। এই জন্য কিন্তু মেল ফিমেলের পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আমাদের যদি আমাদের মডেলে দেখি এখানে, যে মডেলে কিন্তু আমরা এখানে কিন্তু শুরুতেই যদি দেখেন যে এখানে কিন্তু সেক্স ব্যাপারটা আসছে, মানে সেক্সের ব্যাপারে কিন্তু ট্রু ফলস আসছে। তার মানে আমরা যখনই আহ, এই জায়গাটাতে যদি একটু দেখাই যে আমাদের সে কিন্তু সেক্সের থেকে ট্রু ফলস আসছে, তারপরে কিন্তু প্যাসেঞ্জার ক্লাস আসছে, প্যাসেঞ্জার ক্লাস, এবং প্যাসেঞ্জার ক্লাস থেকে কিন্তু আবার ফলস হলে, ট্রু হলে, তারপর বয়স আসতেছে, বয়স, যে প্যাসেঞ্জার ক্লাস এত হলে এত হবে, আহ, বয়স হলে এত হলে হবে। শুধু এই ট্রু ফলসের ভিত্তি করে কিন্তু তার জিনিসগুলো ডিসাইড হচ্ছে, এবং ফাইনালি একটা মানুষ বাঁচতেছে না, মারা যাচ্ছে, এতগুলো ডিসিশনের উপর ভিত্তি করে কিন্তু তাকে আহ, জিনিসগুলো সেট করতে হচ্ছে। তার মানে হচ্ছে গিয়ে এটা একটা ভেরি কমপ্লেক্স একটা জিনিস, যে অনেক কিছু ডিসাইড করতে হয়, অনেক কিছু ডিসাইড করতে হয়। একটা সিম্পল আমরা খুব ইজিলি করে ফেললাম, কিন্তু ভিতরে কিন্তু এত 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 জিনিস তাদেরকে ক্যালকুলেট করতে হয়েছে, জাস্ট টু ফিগার আউট যে কে আসলে বাঁচবে আর কে মারা যাবে। How can we improve the accuracy of prediction? Of course, this is what we can do using ফিচার ইঞ্জিনিয়ারিং। এটাকে আমরা বলি ফিচার ইঞ্জিনিয়ারিং। যেমন এখানে যদি আপনাকে দেখাই, এই পঞ্চম প্রেডিকশনে এটা হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং। ফিচার ইঞ্জিনিয়ারিং হচ্ছে কি আমরা উই ক্যান অ্যাকচুয়ালি ইমপ্রুভ দ্য অ্যাকুরেসি উইথ দ্য ফিচার ইঞ্জিনিয়ারিং আর কি। আমার মনে হয় আজকে ক্লাস এখানেই শেষ করা যায়। তো আর কোনো প্রশ্ন আছে? স্যার, হাউ ক্যান আই ফাইন্ড ইজি projects in Kaggle? Titanium project, you solve the Titanium project. I think that is the starting point. You solve Titanium project, you solve
আহ, যে আরেকটা প্রজেক্ট আছে সে হচ্ছে গিয়ে আহ, আমি একটু বের করি। এই বইটা আমি মনে করি যে এই বইটা একটা ভালো একটা ইয়ে দিবে, একদম শূন্য থেকে পাইথন মেশিন লার্নিং কিভাবে প্রেডিকশন গুলো হয়, কিভাবে প্রেডিকশন গুলো হয় সেটার একটা আহ, ধারণা যে কিভাবে প্রেডিকশন গুলো হয়, এবং বেস্ট ফিট লাইন কিভাবে সেট করা যায়। তারপর হচ্ছে গিয়ে ম্যাথ, কিছু বেসিক ম্যাথ আমরা আসলে লিনিয়ার রিগ্রেশন, যে সরলরেখার কিছু ইকুয়েশন এখানে বলা হয়েছে, এটার একটা ইস্যু এখানে আছে। এর পাশাপাশি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস বি, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা ইয়ের জন্য ইকুয়েশন, খুবই ইম্পর্টেন্ট ইকুয়েশন মেশিন লার্নিং এর জন্য, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস বি। বি এটা আসলে আমরা সেটা কিছু কিছু ম্যাথ আমরা এখানে করেছি আর কি। এটা ওই বইটাতে আছে এবং অনলাইনেও এটা আছে। সো এরকম। তারপর হচ্ছে গিয়ে হাতে কলমে ডেটা অ্যানালিটিক্স এবং ভিজুয়ালাইজেশন। এই বইটা যারা কিছুই বুঝেন না তাদের জন্য এই বইটা খুবই একটা বেসিক লেভেলের বই। একদম মানে যারা কিছুই জানে না, ডেটা ডেটা সম্বন্ধে কিছুই জানেন না, তাদের জন্য হচ্ছে কি এই বইটা একটা ভালো জায়গায় আসতে পারে। আমি কেন বইয়ের ব্যাপার বলি, বিকজ আমি বই লিখেছি একটাই কারণে, যে আমার যত লার্নিং, আমার লাইফে যত লার্নিং, বিকজ আমি আসলে বই পড়ে শিখেছি। ভিডিও ঠিক আছে, কিন্তু বইটা একটা স্ট্রাকচার ইয়ে দেখায়। ভিডিওতে হয় কি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু শুনে আই গেট মোর কনফিউজড, বাট যে কোনো একটা বই যত ফালতু বই হোক না কেন, বাট বই হ্যাজ এ স্ট্রাকচার, যে কোনো একটা বইয়ের একটা স্ট্রাকচার আছে। সো ইফ উই ফলো দ্য স্ট্রাকচার, যে কোনো লোক, যে কোনো মানুষ যে কোনো একটা জিনিস অ্যাটলিস্ট বেসিক জিনিসটা শিখতে পারবে। আমাদের বেসিক ঠিক না করে আমরা অনেক সময় অনেক অন্যদিকে লাভ দেই, এবং বেসিক ঠিক না করলে আসলে আমাদের এই জিনিসগুলো ঠিক মতো হয় না। সুতরাং আমি সবসময় বলবো যে বই হচ্ছে গিয়ে একদম স্ট্রাকচার্ড ওয়ে অফ লার্নিং এর জন্য খুব ভালো জিনিস। এটা আমি বিশ্বাস করি, এবং এই জন্য আমি আসলে 10টা বই লিখলাম, মানে এআই টিআই নিয়ে 10টা বই লিখলাম আর কি। তো আহ, আমি আসলে এই কিভাবে আসলে বইগুলো বেসিক, যে শেখা বেসিক যে জিনিসগুলো, সেটা হচ্ছে কি একটা আহ, জিনিস। তো আর কার কোনো প্রশ্ন আছে? আর যারা এআই সম্বন্ধে আহ, ঢোকার আগে ভাবতে চান যে না এআইটা আসলে কিভাবে কাজ করে, তো আমি এইবার এআই নিয়ে একটা আহ, উপন্যাস লিখেছি, মানে বাংলাদেশকে কিভাবে এআই বাংলাদেশকে আসলে হেল্প করতে পারে। মানে আমাদের দেশে তো অনেক সমস্যা, আমাদের দেশে অনেক সমস্যা।
So, আমাদের দেশে আহ, মানুষ মানুষে আসলে মানুষ না করে যদি যন্ত্র দিয়ে, ধরা যাক আমি যন্ত্র দিয়ে যদি আমি একটা দেশ চালাতে চাই, এআই দিয়ে যদি দেশ চালাতে চাই, তাহলে এই বইটা একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং দিতে পারে যে কল্যাণী 2.0, মানে কল্যাণী 2.0, এই বইটা কাইন্ড অফ লাইক যিনি এআই জানেন না, যিনি মেশিন লার্নিং জানেন না, যিনি কিছুই জানেন না, তারকে এই রাস্তায় আসতে আমি বাধ্য করবে। কারণ এই বইটা হচ্ছে গিয়ে সেরকম একটা বই আমি আসলে লিখেছি যে বাংলাদেশে এতই সমস্যা, এতই সমস্যা, সেখানে বাংলাদেশে সবকিছু যদি এআই হাতে ছেড়ে দেওয়া যায়, এআই ক্যান রান বাংলাদেশ বেটার দেন হিউম্যান। এটা হয়তো আপনার কাছে অন্যরকম মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এআই ক্যান রান বেটার দেন হিউম্যান, বিকজ হিউম্যানের মতো এআই বায়াস নাই। আমি একটা জায়গায় একটা অফিসে গেলাম, সেই লোক আমাকে পছন্দ করলো না, সে বললো আজকে না কালকে আসেন, কালকে না পরশুদিন আসেন। তারপর বলতে পারে যে টাকা ছাড়া কাজ করব না, এটা করব না, সেটা করবো না, অনেক কিছু গল্প আসতে পারে। কিন্তু এআই তো আপনাকে জিম্মি করবে না, এআই তো বলবে না যে টাকা ছাড়া কাজ করবে না। এআই বলবে আপনি কাগজ দেন, আপনি কাগজ আপলোড করবেন, আপনি কাজটা হয়ে যাবে। আর কাগজ আপলোড করবেন না, কাজটা হবে না। সো আমি মনে করি যে এই বইটা আম, একটা ভালো আপনাকে ধারণা দিবে যে কিভাবে এআই একটা দেশকে চালাতে পারে। আর কোনো প্রশ্ন? If R programming is better than Python, so why Python is widely recognized? আহ, আপনাকে আসলে বুঝতে হবে যে R is meant for R is meant for only um, research work and academia. কিন্তু পৃথিবীতে পাইথন দিয়ে মনে করেন যে পাইথন দিয়ে সবকিছু করা যায়, পাইথন দিয়ে ওয়েবসাইট বানানো যায়, পাইথন দিয়ে এমবেডেড প্রোগ্রামিং করা যায়, পাইথন দিয়ে মানে হেন কাজ নেই যেটা পাইথন দিয়ে করা যায় না। এই জন্য পাইথন ইজ ওয়াইডলি রিকগনাইজ। আবার পাইথন দিয়ে আবার মেশিন লার্নিং এ করা যায়। তো পাইথন ইজ ওয়াইডলি রিকগনাইজ বিকজ পাইথন ক্যান ডু অল, বাট ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট স্মল, ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট স্মল উইথ দ্য মেশিন লার্নিং, আর ক্যান বি ইজি ওয়ে টু গো, বিকজ আর শিখতে 2 দিন লাগে, আর শিখতে 2 দিন লাগে। বাট এই যে আর্টটা শিখলাম, এই 2 দিনের ইনভেস্টমেন্ট আপনাকে মেশিন লার্নিং এর শেখার রাস্তাটা খুবই ইজি করে দেবে। বিকজ প্রথম থেকেই আপনাকে এত ম্যাপিং ট্যাপিং, এত ক্যাটাগরি, এটা সেটা বুঝতে হবে না, যেটা পাইথনের জন্য একটা মাস্ট। বিকজ পাইথন তো আর ডাটা সায়েন্সের জন্য টার্গেট করে তৈরি করা হয় নাই। তো এই জন্য আমি বলছি যে এটা আসলে ইন্ডিভিজুয়াল চয়েস। পাইথন ইজ গুড, পাইথন দিয়েও শুরু করতে পারেন, আর দিয়েও শুরু করতে পারেন। আর ইফ ইউ ওয়ান্ট টু ইনভেস্ট অন আর, 2 দিনের জন্য ইনভেস্ট, ইউ লার্ন আর অ্যান্ড দেন, লাইক আই নো পাইথন বিকজ আমি কিছু কিছু সময় আমি আর ব্যবহার করি, কিছু কিছু সময় আমি পাইথন ব্যবহার করি। আমি যখন দেখি যে না আমার বেশি প্যারা আমি নিব না, আমি কম কোডে আমি কাজ করব, তখন আমি আর ব্যবহার করি। আর আমি যখন দেখি না একটা কমপ্লেক্স কাজ যেখানে অনেক কিছু আছে এবং আহ, আমার টিম মেম্বাররা সবাই হচ্ছে কি পাইথনে করতেছে কাজটা, সুতরাং আমাকে ওখানে পাইথনের কাজটা করতেই হবে। কিন্তু আমি যদি ইন্ডিভিজুয়ালি যদি একটা কাজ করি, আমি ইন্ডিভিজুয়ালি কাজটা করতে গেলে তখন আমি আহ, আর দিয়ে করি, কারণ আমার ওখানে কোড বেস কম লাগে। আর ব্যাপারটা খুব ইজি, আমার কাছে ইজি, শেখাটা যেহেতু খুব ইজি ছিল, এই জন্য আমি আর আহ, যেটা হচ্ছে কি আপনি আর দিয়ে শিখেন আর আপনি পাইথন দিয়ে শিখেন, আপনার তো ফাইনালি আউটকাম তো সেম। এখন ইট ইজ ইয়োর ইন্ডিভিজুয়াল চয়েস, আপনি কোনটা চুজ করবেন। অনেক সময় অনেকে বলেন যে না আমি এত কিছু শিখতে পারবো না, আমার এত কিছু শেখার সময় নাই, দেন গো ফর পাইথন। বাট if you want to if you want to dig dive into data science world, then Python, then R and Python, আর হয়ে পাইথন যাওয়াটা ইজি। এই জন্যই কিন্তু আমি আমার প্রথম বইটা আমি এই জন্যই আমি এটা এই বইটাতে আমি আর এবং পাইথন দুইটাই আমি কভার করেছি। এবং আর এবং পাইথন কভার করার পিছনে একটাই কারণ
যে আর এবং পাইথন এটা করার একটাই কারণ, সে হচ্ছে কি এখানে লেখা আছে যে আপনি যদি দেখেন যে এখানে আহ, এটা কিন্তু আর এবং পাইথন সহ, আর এবং পাইথন সহ, সো আর এন্ড পাইথন সহ হচ্ছে কি এটা দ্বিতীয় সংস্করণ, শুধু ইউ ডোন্ট নিড দ্য ফার্স্ট সংস্করণ, দ্বিতীয় সংস্করণ দিয়ে কিন্তু কাজটা আম, হয়ে যায় আর কি। সো আর কি, আর কি আপনাদের কাছ থেকে? Sir, I have completed Python and solving a problem from lead code. And now what should I learn? You have already learned Python, so you have no problem. আপনার প্রজেক্ট টাইটানিক করার কোনো ব্যাপারই না। সো ইফ ইউ লার্ন প্রজেক্ট টাইটানিক, আপনি কিন্তু গেটওয়ে হয়ে গেল, মেশিন লার্নিং এর মধ্যে গেটওয়ে হয়ে গেল, ইউ আন্ডারস্ট্যান্ড এভরিথিং। সো এটা একটা জিনিস। যদি what would be the first step to learn machine learning? I am a beginner in this section. So আমি যেটা দেখালাম যে ইউ স্টার্ট উইথ দিস সাইট, অনলাইনে এই সাইটটা দিয়ে আপনি আহ, শুরু করেন অনলাইনে। দিস ইজ দ্য সাইট, যেটা মোবাইল ফ্রেন্ডলি, এটা খুবই মোবাইল ফ্রেন্ডলি। এখানে ক্লিক করলেই মোবাইলে সব কিছু চলে আসবে। কেন রিসোর্স, অ্যান্ড ইউ স্টার্ট ফ্রম রিসোর্স, ইউ স্টার্ট ফ্রম রিসোর্স অ্যান্ড এই বইগুলো কিনতে হবে না, আমি বারবার বলছি এই বইগুলো কিনতে হবে না। যারা অনলাইনে পড়তে পারেন না তারা বইগুলো কিনতে পারেন, কিন্তু আদারওয়াইজ এই বইগুলো পুরোপুরি অনলাইনে পড়া যায়। এবং অনলাইনে এটা হচ্ছে সেই লিঙ্ক, এক নজরে সব অনলাইন এবং প্রিন্ট বই লিঙ্ক, সুতরাং অনলাইনে এগুলো পড়া যায়। ইংলিশ আমি বাংলা সব বই লিখেছি, আমি ইংলিশ বই লিখিনি, কারণ ইংলিশে অনেক ভালো ভালো বই আছে। আমি জাস্ট, না, পাইথনে স্ট্রং ফাউন্ডেশন লাগবে না। মানে আপনার, is it important to have a strong foundation in Python in order to excel at the AI Olympiad? Actually, you need to solve the problem. How do you solve the problem? That's the part. Python would help you. Can I do any ML work using R? Absolutely, absolutely. You can do everything with R. আচ্ছা, এখানে আহ, আমার মনে হয় না, আমার বইগুলো এআই অলিম্পিয়াডের জন্য
স্পেসিফিক ভাবে এআই অলিম্পিয়াডের জন্য তৈরি করা না, কিন্তু you get the basic understanding of AI, machine learning, data analytics, because AI Olympiad, you need all. You need machine learning, you need deep learning, you do not only need machine learning, you also need deep learning. So, uh, this is the book. আমি আসলে এই বইটা লিখতে প্রায় 3 বছর সময় নিয়েছি এই বইটা লিখতে, অ্যান্ড ইট গিভস ইউ লট অফ ইনসাইট আসলে বাংলাদেশে কিভাবে এআই কাজ করে। এটা হচ্ছে গিয়ে একটা বড় ইস্যু। তবে এটা ঠিক যে আমি আমি আস আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি প্রচুর লেখালেখি করি অনলাইনে। সো দিস ইজ মাই কাইন্ড অফ লাইক ফেসবুক প্রোফাইল। আমি সবসময় অনলাইনে, কিন্তু সবসময় আমি সবসময় লিখছি। সো এখান থেকে কিছু আপনারা ধারণা পেতে পারেন যে আসলে আম, কিভাবে কি হচ্ছে। মানে আমি সবসময় অলওয়েজ আই এম রাইটিং অন সামথিং। সো এটা একটা আহ, জায়গা হতে পারে আর কি। তবে আমি মনে করি যে ইউ স্টার্ট উইথ টাইটানিক প্রজেক্ট। আপনি টাইটানিক প্রজেক্টটা দিয়ে শুরু করলে আহ, আমি বাকি এটুকু আপনাকে অ্যাসিওর দিতে পারি যে আপনি টাইটানিক প্রজেক্ট শুরু করেন, ক্যাগলে শুরু করেন, এবং বাকিটা আর আপনার আর কোনো দিকে তাকাতে হবে না। আর এআই অলিম্পিয়াডের জন্য আপনাদেরকে সেপারেট ভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কি কি জিনিস করতে হবে। আমি কি আজকে এটা ক্লোজ করতে পারি?